আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের উপরে অলরেডি অনেকগুলা ক্লাস হয়ে গেছে। তো অঙ্গাণু প্রায় শেষের দিকে, আর কয়েকটা অঙ্গাণু বাদ আছে। তো মোটামুটি ইম্পর্টেন্ট অঙ্গাণু যেগুলো আছে সবই শেষ হয়ে গেছে। তোমাদের লাস্ট ক্লাসে মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড কমপ্লিট করে দিছিলাম। এখন তোমার এই মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের পরে কয়েকটা অঙ্গাণু আছে যেগুলো অতটা ইম্পর্টেন্ট না। তো আজকের ক্লাসে আমি মোটামুটি সবগুলো অঙ্গাণুই কভার করে দিব, জাস্ট নিউক্লিয়াসটা বাদ থাকবে। তাছাড়া তোমার মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডের পরে যে অঙ্গাণুগুলো আছে নিউক্লিয়াস বাদে, ওইগুলো সবই আজকের ক্লাসের মাধ্যমে কভার করে দিব। তো কথা না বাড়াই আজকের ক্লাস শুরু করি। তো আজকের ক্লাসে অনেকগুলো অঙ্গাণু নিয়ে আলোচনা করব, তো এখানে আর লিখলাম না, একটু একটু করে আলোচনা করি। তো প্রথমে তোমরা বইটা নাও, আমি প্রথমে তোমাদের সবগুলো অঙ্গাণু একটু দাগাই দিই। মানে এত ইম্পর্টেন্ট না অঙ্গাণুগুলো, কিছু কিছু জিনিস একটু পড়া লাগবে, ওইগুলো তোমাদেরকে দাগাই দিচ্ছি। দেন আমি আলোচনা শুরু করব। তো তোমরা প্রথমে চলে আসো একটা অঙ্গাণু সেন্ট্রিওল, এটা তোমার প্লাস্টিডের একদম পরেই আছে সেন্ট্রিওল। তো সেন্ট্রিওলে তোমার প্রথমে লেখা আছে প্রধানত প্রাণী কোষে, এতটুকু দেখাও। দেন কিছুক্ষণ পরে যাবে একটা ওয়ার্ড পাবা স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, এই ওয়ার্ডটা দাগাও। দাগাইলা, দাগানোর পরে দেখবে একটা পয়েন্ট আছে তোমার বিস্তৃতি, একটা প্যারা আছে, এই বিস্তৃতি প্যারায় ঢোকো। ঢোকার পরে দেখবা সেকেন্ড লাইনে বোল্ড করে লেখা আছে আদিকোষ ডায়াটম ইস্ট ও আবৃত বীজী উদ্ভিদে এটি অনুপস্থিত, এই লাইনটুকু পুরা দাগাও। দাগানোর পরে দেখবা একটা প্যারা আছে ভৌত গঠন, তো এই প্যারার তোমার দ্বিতীয় লাইনে লেখা আছে তিনটি প্রধান অংশ, তিনটি প্রধান অংশ এতটুকু দাগাও। তারপরে তোমার এক দিয়ে ঠিক আছে প্রাচীর বা সিলিন্ডার ওয়ার্ড, দুই দিয়ে লেখা আছে ত্রয়ী নালিকা বা ট্রিপ্লেটস, আর তিন দিয়ে লেখা আছে যোজক বা লিঙ্কা। তো এই তিনটা পয়েন্ট দাগাও, এক দুই তিন, তিনটাই দাগাও। দাগানোর পরে দেখবা এর নিচের লাইনে তোমার লেখা আছে সেন্ট্রিওল আবরণী বেষ্টিত নয়, এই লাইনটুকু দাগাও, সেন্ট্রিওল আবরণী বেষ্টিত নয়। তারপরে তোমার তোরা পরে লেখা আছে এতে কোনো ডিএনএ বা আরএনএ থাকে না, এতটুকু দাগাও, যে এতে কোনো ডিএনএ বা আরএনএ থাকে না, এতটুকু দাগাও। দাগানোর পরে একদম নিচে চলে আসো, মানে আরেকটা প্যারা শুরু হয়েছে, ওই প্যারার একদম নিচের দিকে দেখো লেখা আছে সেন্ট্রিওলের চারপাশে গাঢ় তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার বলে। তো সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ় তরল পদার্থকে সেন্ট্রিওল, সেন্ট্রিওলের থেকে সেন্ট্রোস্ফিয়ার পর্যন্ত এতটুকু দেখাও, সেন্ট্রিওলের থেকে সেন্ট্রোস্ফিয়ার পর্যন্ত এতটুকু, এই পুরো লাইনটুকু দেখাও সেন্ট্রোস্ফিয়ার পর্যন্ত গেলা। দেন এর পরের লাইনে নিচের লাইনে লেখা আছে সেন্ট্রোস্ফিয়ার ও সেন্ট্রিওলকে একত্রে সেন্ট্রোজোম বলা হয়, সেন্ট্রোস্ফিয়ার ও সেন্ট্রিওলকে একত্রে সেন্ট্রোজোম বলা হয়, এই লাইনটুকু দেখো। তারপরে দেখো একটা পয়েন্ট আছে লেখা আছে সেন্ট্রিওলের কাজ, তো এই পয়েন্টে এক নাম্বার পয়েন্টটা দেখাও যে কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করে, এই পয়েন্টটুকু পুরাটুকু দেখাও। দেন দুই নাম্বার আচ্ছা ভালো কথা, এই যে এক পয়েন্ট যে কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করা। তো তোমরা একটা কাজ করো, তোমরা হলো এই মাকুতন্তু গঠন করো, তো এটা থেকে এই এক নাম্বার পয়েন্টের আশেপাশে অর্থাৎ এক পয়েন্ট নাম্বার পয়েন্টের সাথে একটা দাগ দাও। দাগ দিয়ে আশেপাশে যেন ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গায় লেখো যে প্রাণী কোষে, অর্থাৎ এই যে কোষ বিভাজনের সময় মাকুতন্তু গঠন করা, এটা সেন্ট্রিওল শুধুমাত্র প্রাণী কোষে মাকুতন্তু গঠন করে, উদ্ভিদ কোষে করে না। এই জন্য তোমরা পাশে একটু প্রাণী কোষে লিখে রাখো, অর্থাৎ তোমাদের পরীক্ষার সময় কোষ বিভাজনের সময় মাকুতন্ত্র গঠন করে এতটুকু লিখলেই হবে। বাট তোমাদের জানার জন্য, যে জিনিসটা তোমরা প্রপারলি জানো, এই জিনিসটার জন্য তোমরা পাশে একটু প্রাণী কোষে লিখে রাখো, তাহলে আসলে আসলে এক্সাক্ট জিনিসটা তোমরা জানতে পারবা। দেন দুই নম্বর পয়েন্টে আসো, দুই নম্বর পয়েন্টে লেখা রয়েছে কোষ বিভাজনে সাহায্য করা, এতটুকু দাগাও। এতটুকু দাগালে দেন তিন নম্বর পয়েন্টের লাস্টের দিকে লেখা আছে সিলিয়া ও ফ্লাজেলা তৈরি সৃষ্টি করা, সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করা, এতটুকু দাগাও। দেন চার নম্বর পয়েন্টে লেখা আছে তোমার শুক্রাণুর লেজ গঠন করা, এতটুকু দাগাও। তো তোমরা পাশে একটা জিনিস লিখে রাখো, যে এখানে মাকুতন্তু বলা হয়েছে, তো অনেকে মাকুতন্তু চিনবে না, তো তোমরা মাকুতন্তু দিয়ে একটা সমান সমান দিয়ে লিখে রাখো। মাকুতন্তু ইজ ইকুয়াল টু স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু আমরা অনেকেই স্পিন্ডল তন্তু চিনি, আবার অনেকে নাও চিনতে পারি, বাট মাকুতন্তু অনেকেই চিনি, এই জন্য তোমরা লিখে রাখো যে মাকুতন্তু ইজ ইকুয়াল টু স্পিন্ডল তন্তু, অর্থাৎ যাই মাকুতন্তু তাই হলো স্পিন্ডল তন্তু, এতটুকু একটু দেখে লিখে রাখো পাশে। তারপরে নেক্সট ইসে যাও, মানে অঙ্গাণুতে দাও। তো এই অঙ্গাণুর তোমার হলো দ্বিতীয় লাইনে লেখা আছে তোমার কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন, তো এতটুকু দেখো কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। দেন এর একদম ওই ওই প্যারারই তোমার লাস্টের লাইনে আগের লাইনে লেখা আছে তোমার হলো এগুলো হলো মাইক্রোটিউবিউলস, মাইক্রোফ্লামেন্ট ও ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট, এই তিনটা পয়েন্ট দেখাও, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফ্লামেন্ট আর ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট, এই তিনটা পয়েন্ট দেখাও, এই তিনটা ওয়ার্ড দেখাও। দেখানোর পরে তোমরা মাইক্রোটিউবিউলসটা চলে আসো, পরের পৃষ্ঠায় চলে যাও। মাইক্রোটিউবিউলসে তোমার রাসায়নিক গঠন যে প্যারাটা আছে, ওই রাসায়নিক প্যারা গঠন প্যারার সেকেন্ড লাইনে তোমার লেখা আছে ডাইমেরিক প্রোটিন দিয়ে গঠিত, ডাইমেরিক প্রোটিন দিয়ে গঠিত, এতটুকু দেখাও যে ডাইমেরিক প্রোটিন দিয়ে গঠিত, দেখাইছো। দেন দেখবা একটা প্যারা লেখা আছে তোমার মাইক্রোটিউবিউলস এর কাজ, একটা প্যারা আছে কি তোমার মাইক্রোটিউবিউলস এর কাজ। তো এখানে আসো, এখানে তোমার প্রথম পয়েন্টে লেখা আছে ফ্লাজেলা, সিলিয়া ইত্যাদির বিচলনে সাহায্য করে। তো এখানে তুমি ফ্লাজেলা, সিলিয়া বিচলনে সাহায্য করে ইত্যাদি লাগানোর দরকার নেই, ফ্লাজেলা সিলিয়া বিচলনে সাহায্য করে, এতটুকু দাগাও।
তারপরে তোমার 2 নম্বর পয়েন্টে লেখা আছে কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র গঠন করা। কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র গঠন করা, তো এইখানে তোমরা মানে এই এতটুকু দাগো, কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র গঠন করে এতটুকু দাগাবা। দেন পাশে একটা ওই যে আগের মতো দাগ দিয়ে এখন উদ্ভিদ কোষ লেখো। অর্থাৎ এরা হলো এই মাকু যন্ত্রটা উদ্ভিদ কোষে তৈরি করে, ও প্রাণী কোষে তৈরি করে না, এর জন্য একটা দাগ দিয়ে উদ্ভিদ কোষ লিখে রাখো। দেন 3 নম্বর পয়েন্টে লেখা আছে হলো মাইক্রোফাইব্রিলের বিন্যাস নির্দেশ করা, এতটুকু দেখাও মাইক্রোফাইব্রিলের বিন্যাস নির্দেশ করা। তার পাশে আবার লেখা আছে তোমার কোষ প্রাচীর গঠনেও সাহায্য করা, কোষ প্রাচীর গঠনেও সাহায্য করে, এতটুকু দেখাও কোষ প্রাচীর গঠনেও সাহায্য করে। দেন তুমি মাইক্রোফিলামেন্টে চলে আসো, মাইক্রোটিবিউলে আর কোনো কাজ নাই, তুমি মাইক্রোফিলামেন্টে চলে আসো। তো মাইক্রোফিলামেন্টে আসার পরে তোমার এই যে মাইক্রোফিলামেন্ট ওয়ার্ড আছে ওর ওর সাথে একটা দাগ দাও, দাগ দিয়ে একটা জিনিস লিখে রাখো যে সব ধরনের চলন। মাইক্রোফিলামেন্টের ওইখানে একটা দাগ দাও, দাগ দিয়ে লিখে রাখো সব ধরনের চলন, এটা একটু লিখে রাখো। লিখার পরে দেখবা 3 নম্বর পয়েন্টে তোমার লেখা আছে অ্যাক্টিন ফিলামেন্ট, 3 নম্বর মানে সরি 3 নম্বর লাইনে লেখা আছে অ্যাক্টিন ফিলামেন্ট। তো এতটুকু দেখাও যায় অ্যাক্টিন ফিলামেন্ট। তারপরে দেখবো একটা প্যারা আছে গঠন, তো গঠনের সেকেন্ড লাইনে লেখা আছে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দ্বারা গঠিত, অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দ্বারা গঠিত, এতটুকু দেখাও যায় অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দ্বারা গঠিত। দেন হলো কাজে চলে আসো, কাজের 2 নম্বর পয়েন্টে দেখবা 3টা ওয়ার্ড আছে সাইটোপ্লাজমীয় চলন, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, এই 3টা ওয়ার্ড দাগাও, সাইটোপ্লাজমীয় চলন, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, এই 3টা ওয়ার্ড দাগাও। দেন 3 নম্বর পয়েন্টের একটা ওয়ার্ড দাগাবা, 3 নম্বর পয়েন্টে সাইটোকাইনেসিস, এই ওয়ার্ডটা দাগাও যে সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস এই ওয়ার্ডটা দাগাও, সাইটোকাইনেসিস এই ওয়ার্ডটা দাগাও। দেন হলো দেখবা 4 নম্বর পয়েন্টে লেখা আছে কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তনে, এতটুকু দাগাও কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তনে। 5 নম্বর পয়েন্টে ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলন, এতটুকু দাগাও 5 নম্বর পয়েন্টে ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলন, এতটুকু দাগাও। দেন 3 নম্বর এসে চলে আসো নেক্সট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এখানে চলে আসো। তো ইন্টারমিডিয়েট ফিলামেন্টের হলো 3 নম্বর পাড়ায় দেখো লেখা আছে 4 ধরনের, এতটুকু দাগাও 4 ধরনের, 4 ধরনের দাগাও। দেন এখানে তোমার 4টা ওয়ার্ড লেখা আছে ক্যারাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট ও ভাইমিনটিন, এই 4টা ওয়ার্ড দাগাও, ক্যারাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট আর ভাইমেন্টিন, এই 4টা ওয়ার্ড দাগাও, ক্যারাটিন, ল্যামিনিন, নিউরোফিলামেন্ট আর হলো ভাইমেন্টিন, এই 4টা ওয়ার্ড দাগাও। দাগানোর পরে তোমার এই সের মানে এর হলো দেখবা ওই কাজের পরে দেখো লেখা আছে সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশ হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তো এটা মনে হয় একটু পুরাতন বইতে পাবা না, একদম নতুন বইতে পাবা যে সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশ হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তো এই লাইনটুকু দেখাও, যাদের নেই তারা একটু লিখে নাও সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশ হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই লাইনটুকু দেখাও। এই গেল সাইটোস্কেলিটন। নেক্সট অঙ্গাণুতে আসো, নেক্সট অঙ্গাণু হলো তোমার পার অক্সিজম। তো পার অক্সিজনে তোমার প্রথম লাইনের শেষে লেখা আছে দেখো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, মানে একটু নিচে আছে, মানে প্রথম লাইনে কিছু আছে আর দ্বিতীয় লাইনে কিছু আছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এতটুকু দাগাও যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দাগানোর পরে দেখবা লাস্টে লেখা আছে তৈরি হয়, মানে ওই লাইনের শেষে তৈরি হয় ওয়ার্ডটা লেখা আছে, ওইটা দেখাও। তারপর দেখবো একটু করে পরে লেখা আছে এক আবরণী বিশিষ্ট, তো এতটুকু দেখাও এক আবরণী বিশিষ্ট, এতটুকু দেখাইলাম। তারপরে হলো নিচের লাইনে লেখা আছে হলো ক্যাটালিস্ট প্রধান এনজাইম, ক্যাটালিস্ট প্রধান এনজাইম, এতটুকু দেখো। তার নিচের লাইনে দেখো একটা ওয়ার্ড বোল্ড করে লেখা আছে মাইক্রোজোম, তো এই মাইক্রোজোম ওয়ার্ডটা দাগাও, মাইক্রোজোম, মাইক্রোজোম ওয়ার্ডটা দাগাও। এই মাইক্রোজোম ওয়ার্ডের এক লাইন পরে দেখো, এই এক লাইন পরে একটা লাইন আছে, ওই লাইনের লাস্টের দিকে লেখা আছে H2O বিষ তুল্য, তাই ক্যাটালিস্ট এনজাইমের সাহায্যে H2O2 কে H2O ও O2 কে O2 তে O2 এ রূপান্তর করে, এই যে এতটুকু দেখাবো H2O2 বিষ তুল্য এখান থেকে শুরু করে রূপান্তর করে পর্যন্ত এই পুরাটুক দেখাও। পুরাতক দাগালো। দেন একটু পরে লেখা আছে কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ, কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ, এতটুকু দাগাও। তার নিচের লাইনে লেখা আছে তোমার ডিএনএ এবং আরএনএ এর নাইট্রোজেন ঘাসসমূহ ভাঙতে, এতটুকু দাগাও, ডিএনএ থেকে শুরু করে ভাঙতে পর্যন্ত এতটুকু দাগাও। তারপর দেখবো একটা ওয়ার্ড লেখা আছে পুনঃ উৎপাদনে, পুনঃ উৎপাদনে এতটুকু দাগাও, পুনঃ উৎপাদনে এতটুকু দাগাও। তার নিচে একটা লাইন আছে দেখবা যে পার অক্সিজম প্রাণীর কিডনি ও লিভার কোষে অধিক থাকে, এই লাইনটুকু দেখাও যে পার অক্সিজম প্রাণীর কিডনি ও লিভার কোষে অধিক থাকে, এতটুকু দেখাও, পার অক্সিজম প্রাণীর কিডনি ও লিভার কোষে অধিক থাকে, এতটুকু দেখাও। হ্যাঁ, এতটুকু দাগাইছে, এতটুকু দাগানোর পরে নেক্সট অঙ্গাণুতে চলে আসো, নেক্সট অঙ্গাণুর নাম হলো গ্লাইঅক্সিজম। তো গ্লাইঅক্সিজমে তোমার 3 নম্বর পয়েন্টে লেখা আছে ছত্রাক, ইস, নিউরোস্পোরা ও তৈলবীজে পাওয়া যায়, ছত্রাক, ইস, নিউরোস্পোরা এবং তৈলবীজে পাওয়া যায়, এতটুকু দাগাও, অর্থাৎ ছত্রাক, ইস, নিউরোস্পোরা ও তৈলবীজ, এই 4টা পয়েন্ট দাগাও। দেন একটু করে পরে লেখা আছে পাওয়া যায়, এতটুকু দাগাও। তারপরে দেখো লেখা আছে হলো এর নিচের লাইনে লেখা আছে এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা, এতটুকু দাগাও।
তারপরে হলো তোমার হলো একটু করে পরে উৎপত্তি ওয়ার্ডটা লেখা আছে, এতটুকু দেখাও যে ইন্ডোপ্লাজমিক জালিকা, একটু করে পরে লেখা আছে উৎপত্তি, এতটুকু দেখাও। এতটুকু দাগানোর পরে দেখবা গঠন প্যারা আছে, গঠন প্যারা শুরুতে লিখে আছে এক আবরণী বিশিষ্ট, এতটুকু দেখাবো, এক আবরণী বিশিষ্ট, এতটুকু দেখাও। হ্যাঁ, তারপরে এই প্যারা ছাড়ো, এই প্যারা ছেড়ে দিয়ে তার নিচের প্যারায় চলে আসো। কাজ, নিচের প্যারাটা হলো কাজ। তো কাজের 1 নম্বর পয়েন্টে লেখা আছে প্রধানত চর্বি বা লিপিড বিভাগ নিয়ন্ত্রণ করে, এই পুরাটুকু দেখাও। প্রধানত চর্বি এবং লিপিড বিভাগ নিয়ন্ত্রণ করে, এই পুরাটুকু দেখাও। তারপরে কি আছে, তারপর লেখা আছে তোমার বীজের অঙ্কুরোদ্গম কামে লিপিডকে ভেঙে গ্রহণীয় চিনিতে পরিণত করে ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য তৈরি চারা অব্যাহত রাখে। এখন এখানে জিনিসটা কি, জিনিসটা একদম শর্ট একটা জিনিস। তো তোমরা এখানে কি কি দেখাবা, বীজের অঙ্কুরোদ্গম কালে লিপিডকে ভেঙে, এতটুকু দেখাও। বীজের অঙ্কুরোদ্গম কালে লিপিডকে ভেঙে, এতটুকু দেখাবা। দাগানোর পরে দেখবা একটু করে পরে একটা ওয়ার্ড আছে চিনিতে পরিণত করে, এতটুকু দেখাও। চিনিতে পরিণত করে, এতটুকু দেখাও। যে বীজের অঙ্কুরোদ্গম কালে লিপিডকে ভেঙে, লিপিডকে ভেঙে চিনিতে পরিণত করে, এতটুকু দেখাও। চিনিতে পরিণত করে, এতটুকু দেখাও। তারপর তারপর 3 নম্বর পয়েন্টে তোমার লেখা আছে গ্লাইঅক্সালেট চক্রের মাধ্যমে, 3 নম্বর পয়েন্টে লেখা আছে গ্লাইঅক্সালেট চক্রের মাধ্যমে, এতটুকু দেখাও। তারপরে দেখো একটু করে বলে লেখা আছে শক্তি উৎপন্ন করে, এতটুকু দেখাও। যে শক্তি উৎপন্ন করে, এতটুকু দেখাও। তারপরে 4 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে, অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে, এতটুকু দেখাও। দেখাইলা। তো এই কাজটা আরেকবার বলি, কাজে তোমার 1 নম্বর পয়েন্টে প্রধানত চর্বি বা লিপিড বিভাগ নিয়ন্ত্রণ করে, এই পয়েন্টটা পুরাটুকু দাগাবা। 2 নম্বর পয়েন্টে বীজের অঙ্কুরোদ্গমকারী লিপিডকে ভেঙে, এতটুকু দাগাবা, এতটুকু দাগাবা। এতটুকু দাগানোর পরে দেখবে একটা ওয়ার্ড আছে চিনিতে, চিনিতে, এতটুকু দাগাও। যে চিনিতে, এতটুকু দাগাইছো। দাগানোর পরে দেখবা একটা পয়েন্ট আছে 3 নম্বরে গ্লাইঅক্সালেট, গ্লাইঅক্সালেট চক্রের মাধ্যমে, অতটুকু দাগাবা। দেন শক্তি উৎপন্ন করে, অতটুকু দাগাবা। তারপরে 4 নম্বর পয়েন্টে অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে, এতটুকু দেখাবো। এই হলো মূলত তোমার গ্লাইঅক্সিজম। দেন আরেকটা অঙ্গাণু আছে কোষগহ্বর, তো কোষগহ্বরের পাশে ইংলিশে সেল ভ্যাকুল লেখা আছে, তো সেল ভ্যাকুল ওয়ার্ডটাও দেখো। তো এখানে দেখবা যে 3 নম্বর পয়েন্টে তোমার লেখা আছে পর্দা কোষগহ্বরকে বেষ্টন করে, বেষ্টন করে থাকে, তাকে টনোপ্লাস্ট বলা হয়। তো এতটুকু দেখো যে পর্দা কোষগহ্বরকে বেষ্টন করে থাকে, তাকে টনোপ্লাস্ট, এতটুকু দেখো। অর্থাৎ পর্দা থেকে শুরু করে টনোপ্লাস্ট পর্যন্ত, এতটুকু দেখো। দেন তারপরে লেখা আছে টনোপ্লাস্ট এক স্তর বিশিষ্ট, এতটুকু দেখাও। যে টনোপ্লাস্ট এক স্তর বিশিষ্ট, এতটুকু দেখাও। দাগানোর পরে একটু ওরা পরে তোমার লেখা আছে অভ্যন্তরের রসকে কোষ রস বলে, অভ্যন্তরের রস, রস কোষ রস, এতটুকু দেখো। অভ্যন্তরের থেকে শুরু করে কোষ রস পর্যন্ত, এতটুকু দেখাও। তারপরে দেখো কাজ, কাজে চলে আসো। কাজে দেখবা যে 2 নম্বর পয়েন্টে লেখা আছে প্রয়োজনীয় বর্জ্য পদার্থ ধারণ করা, প্রয়োজনীয় বর্জ্য পদার্থ ধারণ করা, এতটুকু দেখাও। 3 নম্বর পয়েন্টে লেখা আছে কোষের অভ্যন্তরের পিএইচ রক্ষা করা, এতটুকু দেখাও। কোষের অভ্যন্তরের পিএইচ রক্ষা করা, এতটুকু দেখাও। এই 2টা পয়েন্ট দেখাও, আর কিছু আপাতত দেখানো লাগবে না। এই হলো মূলত আমার এই ছোট ছোট অঙ্গাণুগুলো। তো আমি তোমাদেরকে বইটা দাগাই দিলাম। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় একটু ভিডিওটা রিভার্সে নাও বা কোনোভাবে বুঝে নাও। তার যদি বুঝতে না পারো তাহলে আমার আমার ফেসবুক পেজে তোমার ছবি তুলে দেয়া আমি দিয়ে দিব। তো ওইটার সাথে একটু মিলাই দাগাই নাও। বাট মানে এই কথা সব ভিডিওতেই বলি যে আমি মানে কিছু কিছু জিনিস বাদ দিয়ে দিই, অর্থাৎ আমার বইতে দাগানো আছে তার ভিতরেও কিছু কিছু জিনিস বাদ দিই, আবার কিছু কিছু জিনিস অ্যাড করি। এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা আমার কথাগুলো শুনে দাগানোর ট্রাই করবে, কারণ এটা একদম এক্সাক্ট, একদম সবচেয়ে প্রপারলি আমি বলি। তো এটা শুনেই দাগানো ট্রাই করবা। তাও যদি সমস্যা হয় তাহলে এফবি পেজে ছবিগুলো দেখে নিও। তো এই হলো কথা। তো তো আমি ধরে নিচ্ছি তোমরা মোটামুটি খুব ভালোভাবে দাগাইছো। তো এখন আমি নর্মালি যেটা করি, এখন আমি এক্সপ্লেন করা শুরু করবো এক একটা অঙ্গাণু। তো আজকে আমাদের অনেকগুলা অঙ্গাণু নিয়ে আমরা কথা বলবো। তো আমাদের প্রথম অঙ্গাণুতে চলে আসি। তো আমাদের প্রথম অঙ্গাণুকে আজকে আমাদের প্রথম অঙ্গাণু হলো সেন্ট্রিওল। তো সেন্ট্রিওল অঙ্গাণুটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু। এখানে অত বেশি আলোচনা করা নাই, বাট এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু। সেন্ট্রিওলের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এটা এমন একটা অঙ্গাণু সেটা শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। শুধুমাত্র কোথায় পাওয়া যায়? শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। এখন শুধুমাত্র প্রাণী কোষ বলতে এরকম না যে তোমার আর কোনো জায়গায় পাওয়া যায় না, আরো কিছু কিছু জায়গায় পাওয়া যায়। বাট আমরা মূলত কোষ হিসেবে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষকে ধরি। এই যে কিছু শৈবাল আছে, কিছু ছত্রাক আছে, এরা তো প্রাণী কোষও না, উদ্ভিদ কোষও না। কিন্তু তোমার পৃথিবীতে 80% হলো এই প্রাণী কোষ আর উদ্ভিদ কোষই কাভার করে। এর জন্য এই বায়োলজি যখন ডিসকাস করে কোষ হিসেবে, তারা প্রাণী কোষ আর উদ্ভিদ কোষকেই ধরে, অন্য কোষকে আনে না। কারণ তো আমি তোমাদেরকে আগে বলছি যে বায়োলজি অলওয়েজ মেজরিটি নিয়ে কাজ করে। তারা যদি দেখে যে 70 থেকে 80% কোনো জিনিস কাভার করতেছে, তার মানে ওটাকেই তারা মনে করে যে ওটাই সবকিছু। তারা কখনো 100%-এ যায় না, এটা হলো বায়োলজির ধর্ম। এই জন্য যেহেতু প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ 70 থেকে 80% কাভার করে, এই জন্য তারা প্রাণী কোষকে আর এই উদ্ভিদ কোষকেই ধরে, অন্য কোষকে তোমার ব্যতিক্রমের আওতায় ফেলাই দেয়। তো এটা হলো কি, এটা হলো শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায় হিসাবে, হিসাবে কি এটা শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়। কথা হলো ভাই এটা কি শুধুমাত্র প্রাণী কোষেই পাওয়া যায়, আর কোনো কোষে পাওয়া যায় না? আচ্ছা ভাই উদ্ভিদ কোষে পাওয়া যায় না, ঠিক আছে।
তাইলে কি এই যে ছত্রাকের কোষ আছে, তারপরে এই যে ব্যাকটেরিয়ার কোষ আছে, এই যে এই সব জায়গায় কি এর পাওয়া যাবে না? এজন্য তোমার এইখানে জিনিসটা আরো ক্লিয়ারলি বলা আছে। ক্লিয়ারলি কি বলা আছে, তোমার কয়েকটা কোষের নাম বলা আছে যে এই কোষগুলাতে একে আমরা কখনো পাবো না। তো আমরা প্রথমত জানি যে উদ্ভিদ কোষে এদেরকে পাবো না। এখন উদ্ভিদ কোষ বলতে আমার এখানে আরো স্পেসিফিকলি বলে দিছে যে কোন উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদ কোষে এদের তুমি কখনোই পাবা না। এখন আবৃতবীজী উদ্ভিদ কারা আমরা জানি, আমাদের তোমরা যদি আমার আগের ভিডিওগুলোকে একটা না যদি দেখে আসো, প্লাস আমি যে অধ্যায়ের ধারণা ভিডিওতে দিছিলাম, তো এখানে আমি যে অধ্যায়ের ধারণা দিছি, তো তোমার এই যে এই হলো উদ্ভিদ বিজ্ঞানের 7 নাম্বার অধ্যায়টা মূলত নগ্নবীজী আর আবৃতবীজী উদ্ভিদ নিয়ে। তো তখন আমি ওই অধ্যায়তে গেছি, তো ওই অধ্যায় সম্পর্কে হালকা পাতলা একটা আলোচনা করছি। আমি তোমাদেরকে বুঝাইছি যে নগ্নবীজী উদ্ভিদ কি আর আবৃতবীজী উদ্ভিদ করতে। এই আবৃতবীজী উদ্ভিদ বলতে তোমরা এখন আপাতত এতটুকু জেনে রাখো, যদি ওই ভিডিওটা না দেখে আসো, যে আবৃতবীজী বীজী উদ্ভিদ বলতে আমাদের চারপাশে আমরা যে উদ্ভিদগুলো দেখি তার ম্যাক্সিমামই তোমার আবৃতবীজী উদ্ভিদ, অর্থাৎ আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, এগুলো সবই আবৃতবীজী উদ্ভিদ। আর এই আবৃতবীজী উদ্ভিদে তুমি কখনো সেন্ট্রিওলকে পাবা না। তারপরে আর কোথায় পাবা না, তুমি একে আর এক জায়গাটা পাবা না, এটা কিছু ব্যাকটেরিয়াতে পাবা না। একে তুমি কখনো এই ব্যাকটেরিয়া টাইপ এইসব জিনিসপত্রে এই সেন্ট্রিওলকে কখনো ব্যাকটেরিয়াতে পাবা না। তো এটাও কিন্তু মুখস্থ করার কিছু না, কারণ আমরা জানি যে আদি কোষে কোনো অঙ্গাণু থাকে না। আদি কোষ এটা কিন্তু তোমার একদম বেসিক জিনিসপত্র। তুমি প্রথমে আসো যে আমরা জানি কি কোষ দুই প্রকার। কোষ দুই প্রকার প্রধানত তো দুই ভাগে ভাগ করা যায়, একটা আদি কোষ একটা প্রকৃত কোষ। এখন আদি কোষের রাইবোজোম বাদে কোনো অঙ্গাণু নেই। সেন্ট্রিওল কি, সেন্ট্রিওলও তো একটা অঙ্গাণু। তাহলে কি আদি কোষে কি আমি বলেছি যে এখানে সেন্ট্রিওল আছে? অবশ্যই এখানে সেন্ট্রিওল নেই। তার মানে কি আদি কোষে কখনো সেন্ট্রিওল থাকবে না। আর আদি কোষ বলতে যদি আমরা ব্যাকটেরিয়া বোঝাই, এখন ব্যাকটেরিয়া বলতে কিন্তু কিছু কিছু জিনিস হালকা পাতলা হয়েছে, মানে যাই ব্যাকটেরিয়া তাই আদি কোষ। তো আদি কোষ বলে জিনিসটা একদম স্পেসিফিক হয়ে যায়। তো আদি কোষে তুমি কখনোই এদেরকে পাবা না, কারণ আদি কোষে কোনো অঙ্গাণুই থাকে না, তো এদের কেমনে পাবা? তো তুমি কিন্তু দুইটা জিনিস তোমার জ্ঞান দিয়ে ডিটেক্ট করতে পারতেছো, কারণ আমি ওই যে যখন তোমাদের কোষের প্রকারভেদ পড়াইছি, ওখানে তোমাদের প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ পড়াইছে, তো ওইখানে আমি বলে দিছি যে এই সেন্ট্রোজোমটা প্রাণী কোষ উদ্ভিদ কোষে থাকে, মানে সেন্ট্রোজোমটা প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। এখন আরো যদি স্পেসিফিকলি বলি, সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল থাকে, তাহলে সেন্ট্রোজোম না থাকলে তো সেন্ট্রিওল কোনোদিনে থাকবে না। তার মানে কি প্রথমত আমরা এটা জানি যে প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, তার মানে সেন্ট্রিওল থাকে। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, তার মানে সেন্ট্রিওল থাকে না। এখন উদ্ভিদ কোষ পর্যন্ত আমরা আইছি, উদ্ভিদ কোষ পর্যন্ত আইছি, দেন আরো স্পেসিফিকলি কোন উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। তো এই জিনিসটা কিন্তু আমরা আমাদের জ্ঞান দিয়ে বের করতে পারতেছি, অতটা মুখস্থ করা লাগতেছে না। এই জিনিসটাও কিন্তু আমরা আমাদের জ্ঞান দিয়ে পারতেছি, যদি আমরা এতটুকু জানি যে আদি কোষের রাইবোজোম বাদে কোনো অঙ্গাণু থাকে না। তো এই দুইটা জিনিস আমরা আমাদের জ্ঞান দিয়ে বের করতে পারতেছি। তো এইগুলা বাদে আর কি আছে, এইগুলা বাদে তোমার হলো শৈবাল ছত্রাক আছে। অর্থাৎ মূলত কোষকে যদি তুমি ভাগ করো তাহলে প্রধানত কিছু কিছু ব্যাকটেরিয়ার কোষ, যেটা মানে আদি কোষ পাবা, দেন হলো উদ্ভিদ কোষ পাবা, প্রাণী কোষ পাবা, ছত্রাক কোষ পাবা, শৈবাল কোষ পাবা, এরকম কিছু কোষ মেইনলি পাবা। বাট মেইনলি তোমার উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে আলোচনা করা হয়, আর আদি কোষ নিয়ে আলোচনা করা হয়েছে আগের ভাগে। তো এখন তুমি আসো তাহলে আদি কোষে পাচ্ছ না, এখন শৈবাল আর ছত্রাক কোষের মধ্যে কাদের মধ্যে তুমি এদের পাবা না, তো এই জিনিসটা তোমার বইতে বলা আছে। তো তোমার প্রথমে আছে শৈবাল। তো আমার অলরেডি কিন্তু আমি উদ্ভিদ কোষটা কভার করে দিছি, যে উদ্ভিদ কোষে এরা মানে আমার একটা ভাগ কি, একটা ভাগ হলো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, একটা ভাগ উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। তার মধ্যে উদ্ভিদ কোষে থাকে না, উদ্ভিদ কোষের কি আবৃতবীজী উদ্ভিদ, ওই 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 ভাগ বাদ। আরেকটা ভাগ হলো আদি কোষ আর প্রকৃত কোষ। তাহলে আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে কে কার ভিতরে থাকে না, আদি কোষের মধ্যে থাকে না, আরেকটা ভাগ বাদ। দেন আমরা আসি হলো শৈবাল কোষ আর ছত্রাক কোষ। তো শৈবাল কোষ, তো প্রথমে আছে শৈবাল কোষ। এখন কথা হলো এই যে এই সেন্ট্রিওল আছে, এ নর্মালি শৈবাল কোষে থাকে। বাট একটা শৈবাল কোষ আছে, অর্থাৎ শৈবালের বিভিন্ন ভাগ আছে। শৈবালের ভাগ বলতে দেখো, শৈবালের ক্ষেত্রে তুমি যখন শৈবাল অধ্যায় পারবে, তখন শৈবালের মধ্যে কি কি পাবা, শৈবালের মধ্যে তুমি হলো সোনালী হলুদ শৈবাল পাবা, লাল শৈবাল পাবা, তোমার হলো হলুদ কি বলে সবুজ শৈবাল পাবা, অগ্নি শৈবাল, এরকম বিভিন্ন শৈবাল পাবা। তো এই শৈবালের প্রকার ভেদের মধ্যে একটা শৈবাল আছে যেটা হলো সোনালী হলুদ শৈবাল। তো এই সোনালী হলুদ শৈবালের একটা সুন্দর নাম আছে, একে তোমার ডায়াটম বলা হয়। এই সোনালী হলুদ শৈবালের একটা সুন্দর নাম আছে, ডায়াটম বলা হয়। তো এই সব শৈবালেই তুমি সেন্ট্রিওল পাবা, শুধুমাত্র একটা শৈবালে তুমি সেন্ট্রিওল পাবা না, সে হলো ডায়াটম। এই ডায়াটমে তুমি সেন্ট্রিওলকে পাবা না। দেন শৈবাল কোষ শেষ, তাছাড়া সব শৈবাল কোষে সেন্ট্রিওলকে পাবা। আর একটা কি, এখন হচ্ছে ছত্রাক কোষ। তো ছত্রাকের মধ্যে কার মধ্যে পাবা না, ছত্রাকের মধ্যে তুমি, ছত্রাক তো অনেক ছত্রাক আছে, ছত্রাকের মধ্যেও ভাগ আছে। তো ছত্রাকের মধ্যে একটা ছত্রাকের জাত আছে যেটাকে তোমার ইস্ট বলা হয়। আমরা ইস্ট বলতে আসলে একটা ছত্রাককে বুঝি, আসলে ইস্ট আসলে একটা ছত্রাক না, ইস্টও একটা ছত্রাকের একটা জাত। তো কোন জাত ছত্রাকের এককোষী, অর্থাৎ যত এককোষী ছত্রাক আছে, এককোষী ছত্রাক বলতে এদের দেহ শুধুমাত্র একটা কোষ দ্বারা গঠিত।
ছত্রাক তোমার এককোষী বহুকোষী দুইটাই হতে পারে, ম্যাক্সিমাম মেইনলি সব মানে তোমার 80% ছত্রাকই বহুকোষী বা 20% ছত্রাক হলে এককোষী। তো এই 20% ছত্রাককে তোমার ইস্ট বলা হয়। ইস্ট মূলত তোমার এককোষী ছত্রাক। ইস্ট কি? ইস্ট হলো এককোষী ছত্রাক। আমরা ইস্ট বলতে একটা ছত্রাককে বোঝাই, আসলে ইস্ট একটা ছত্রাক না, তোমার এককোষী ছত্রাক গুলোকে ইস্ট বলা হয়। তো এই ছত্রাকের মধ্যে তুমি ইস্টের ভিতরে তুমি এই সেন্ট্রিওলকে পাবা না। তো এই এই হলে এই চারটা জায়গায় তুমি সেন্ট্রালকে পাবা না। তো এই জিনিসটা গুলাই যাবে, আমারও অনেক গুলাই যেত। তো আমি এইভাবে ভাগ ভাগ করে পড়তাম। আমি প্রথমে আসি, প্রথমে আমি এই অধ্যায়তে কি করেছি, প্রথমে পড়েছি যে ব্যাকটেরিয়া, মানে প্রথমে দুই ভাগে, একটা হলো আদি কোষ আর প্রকৃত কোষ। তো কি হয়েছে, আদি কোষ, আদি কোষে তো রাইবোজোম ছাড়া কোনো অঙ্গ না, তার মানে সেন্ট্রাল থাকবে না। এই যে আদি কোষ আমার মাথায় চলে আসলো। তারপরে কি, তারপরে আমরা প্রাণী কোষ উদ্ভিদ কোষ আছে, এতটুকু তো আমরা জানি যে একটা অঙ্গাণু আছে যেটা প্রাণী কোষে আছে উদ্ভিদ কোষে, সে কে? সেন্ট্রোজোম। আর সেন্ট্রোজোম মানে সেন্ট্রিওল। তার মানে কি, উদ্ভিদ কোষে আমি কখনোই এই সেন্ট্রিওলকে পাবো না। এখন স্পেসিফিকলি বলতে গেলে আসলে কিছু কিছু উদ্ভিদে পাওয়া যায়। মেইন যে উদ্ভিদ আমরা জানি, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, আবৃতবীজী উদ্ভিদে এরা আমরা পাবো না। তারপরে আসি কি, তারপরে তাহলে আমি উদ্ভিদ প্রাণী কভার করলাম, আদি প্রকৃত কভার করলাম, এখন আমি শৈবাল ছত্রাকে আছে। এখন শৈবালের ভিতরে একে পাওয়া যায়, কোন শৈবালটাই পাওয়া যায় না? ডায়াটম শৈবালে পাওয়া যায় না। তাহলে ছত্রাকে আছে, সব ছত্রাকেই পাওয়া যায়, কিন্তু এককোষী ছত্রাক গুলাকে পাওয়া যায় না। আর এককোষী ছত্রাকে কি বলে? ইস্ট বলে। তার মানে ইস্টে আমরা সেন্ট্রিওলকে পাবো না। তো এই চারটা জায়গা, আবৃতবীজী উদ্ভিদ, আদি কোষ, তোমার ডায়াটম আর ইস্ট, এই চারটা জায়গায় আমি কখনোই এই হলো কি সেন্ট্রিওলকে পাবো না। সেন্ট্রিওলকে আমরা কোথায় কোথায় পাবো না? আবৃতবীজী উদ্ভিদ, আদি কোষ, ডায়াটম আর ইস্ট। আবৃতবীজী উদ্ভিদ, আদি কোষ, ডায়াটম আর ইস্ট, এই চারটা জায়গায় আমি কখনোই সেন্ট্রিওলকে পাবো না। তো এটা তোমরা এরকম ভাগ ভাগ করে মুখস্থ রাখবা। গেল, এ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা কভার করে ফেললাম। তো এখন আমি সেন্ট্রিওলের একটা স্পেশাল বৈশিষ্ট্য তোমাদেরকে পড়াবো। স্পেশাল বৈশিষ্ট্যটা কি? এই যে সেন্ট্রিওল, যেমন আমরা তোমাদেরকে পড়াইছিলাম, আমি তোমাদেরকে কি পড়াইছিলাম যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এদের মধ্যে বৃত্তাকার ডিএনএ থাকে, এদের ভিতরে বৃত্তাকার ডিএনএ থাকে, এদের মধ্যে আরএনএ থাকে, এদের মধ্যে রাইবোজোম থাকে। এইগুলা থাকার কারণে কি হয়, এই যে তোমার হলো মাইটোকন্ড্রিয়া, সে কি করে, সে কোষ যেরকম দুই ভাগে বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করে ফেলা দেয়, মাইটোকন্ড্রিয়াও সেম কাজটা করতে পারে। অর্থাৎ মাইটোকন্ড্রিয়াও নিজে নিজে বিভাজিত হয়ে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, অর্থাৎ নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করতে পারে। অন্য কোনো জায়গায় থেকে এদের তৈরি হওয়া লাগে না। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এটা পারে, কারণ ওদের মধ্যে কি আছে, ওদের মধ্যে ডিএনএ আছে, বৃত্তাকার ডিএনএ আছে, এই কারণে এই জিনিসটা পারে। এখন এই যে সেন্ট্রিওল, তোমাদেরকে প্রথমে একটা কথা বলে রাখি, সেন্ট্রিওলের মধ্যে তুমি ডিএনএ বা আরএনএ কিছুই পাবা না। এর মধ্যে ডিএনএ আরএনএ কিছু থাকে না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো এও আবার এই কাজটা করতে পারে, অর্থাৎ এই যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড যে কাজটা করতেছে, বিভাজিত হয়ে নতুন নিজেদের প্রতিরূপ তৈরি করতেছে, নতুন মাইটোকন্ড্রিয়া নতুন প্লাস্টিড তৈরি করতেছে, এই আমার সেন্ট্রিওলও সেম কাজ করতে পারে। অর্থাৎ সেন্ট্রিওলও বিভাজিত হয়ে দুইটা নতুন সেন্ট্রিওল তৈরি করতে পারবে, বাট এর মধ্যে কোনো ডিএনএ আরএনএ নেই। এই জন্য তোমার এই কোনো ডিএনএ আরএনএ নেই। তো এটা হলো তোমার সেন্ট্রিওলের হলো একটা স্পেশাল ফিচার, একটা স্পেশাল ফিচার যেটা শুধুমাত্র সেন্ট্রিওলই পারে। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড পারতেছে কারণ এর পিছনে একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা কি হলো ডিএনএ। বাট সেন্ট্রিওল, যার মধ্যে কোনো ডিএনএ আরএনএ কিচ্ছু নেই, তাও সে কি করে, সে হলো নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে। এই প্রতিরূপ সৃষ্টি করার জন্যই একটা পয়েন্ট এদেরকে বলে যে স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, এটা এদের ক্ষেত্রেই শুধুমাত্র বলা হয়, এদের ক্ষেত্রেই শুধু, কারণ কি, এরা হলো নিজের মানে স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ নিজেই বিভাজিত হয়ে, মানে বুঝতে পারতো, মানে নিজে নিজে কি প্রজনন ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ প্রজনন করতে পারে, অর্থাৎ নিজে প্রজনন করতে পারে। কারণ নিজে প্রজনন করতে পারে, এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডকে বলে নাই, সেন্ট্রিওলকেই বলছে। কারণ কি, এর ভিতরে ডিএনএ আরএনএ নেই, তাও সে নিজের প্রজননটা করতে পারে, এজন্য এদেরকে বলা হয়েছে স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। তো তোমার এই এমসিকিউটা আসার চান্স অনেক বেশি যে নিচের কোনটি স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন অঙ্গাণু। এই বইতে শুধুমাত্র একটা অঙ্গাণু আছে যে হলো স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন, সে হলো সেন্ট্রিওল। একমাত্র স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন অঙ্গাণু হলো সেন্ট্রিওল, তার ভিতরে ডিএনএ আরএনএ কিছুই থাকে না, তাও সে বিভাজিত হয়ে নিজের প্রতিরূপটা তৈরি করতে পারে। এ হলো একটা ইম্পর্টেন্ট জিনিস। এখন এই সেন্ট্রিওল তোমার তিনটা অংশ দ্বারা গঠিত, ওই যে আমরা পড়েছিলাম না, আমরা পড়ছিলাম কি, তোমার হলো গলগি বডি, গলগি বডি তিনটা অংশ দ্বারা গঠিত, সিস্টার্নি, ভেসিকুল, ভ্যাকুল। তারপরে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিনটা অংশ নিয়ে গঠিত, সিস্টার্নি, ভেসিকুল, টিউবুল। তেমন এই জিনিসটা, এই যে সেন্ট্রিওল, এও হলো তিনটা অংশ নিয়ে গঠিত। তো এর তিনটা অংশ কি কি আমরা একটু জানি, যে এর তিনটা অংশ কি কি। তো এর প্রধান অংশ, প্রথম অংশ কি, এর প্রথম অংশ হলো তোমার প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, সিলিন্ডার ওয়াল, ওয়াল। তো এই হলো তোমার এর একটা অংশ। দেন দ্বিতীয় অংশ কি, দ্বিতীয় অংশ হলো ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট, ত্রয়ী অনুনালিকা বা হলো ট্রিপলেট। এই হলো আরেকটা, আরেকটা কি, আরেকটা হলো তোমার হলো আরেকটা আরেকটা হলো তোমার যোজক বা লিঙ্কার,
যোজক বা লিঙ্গার। তো এই হলো তিনটা অংশ, এই তিনটা অংশ একত্রিত হয়ে মূলত সেন্ট্রিওলটা গঠন করে, অর্থাৎ এই তিনটা জিনিস সেটা হলো সেন্ট্রিওলের তিনটা অংশ। তো এটা পড়ার একটা মানে একটা উপায় কি, একটা উপায় হলো আমরা সাথে হলো তোমার গলগি বডির যে তিনটা অংশ, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিনটা অংশ, এই যে সিস্টার্নি, তারপরে তোমার হলো ভেসিকল, তারপরে তোমার ভ্যাকিউল, তারপরে এইখানে তোমার আছে সিস্টার্নি, তারপরে তোমার ভেসিকল, তারপরে টিউবিউল। তো আমি এই তিনটা অঙ্গাণু একসাথে পারবো, অর্থাৎ গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রিওল, তিনটা অংশ আমরা একসাথে পাবো। গলগি বডি তিনটা অংশ আছে, তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিনটা অংশ আছে, সেন্ট্রিওলেরও তিনটা অংশ আছে। তিনটা অংশ কি কি? গলগি বডি তিনটা কি কি? গলগি বডি তিনটা হলো সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল। পড়ে ফেললাম। মায়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আসে প্রথম দুইটা সেম, অর্থাৎ সিস্টার্নি আর ভেসিকল সেম, নতুন আসতেছে কি টিউবিউল, গেল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গেল। এদের মতো সেন্ট্রিওলেরও তিনটা অংশ আছে, বাট এর অংশগুলো আলাদা। তো এই তিনটা তোমরা পড়লা যে প্রাচীর, প্রাচীর বা সিলিন্ডার ওয়াল, ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেট, তারপরে তোমার হলো যোজক বা লিঙ্কার, এরকম করে দুই তিন তিন চারবার মিলাই পড়ো, তাইলে কি হবে একসাথে তোমার তিনটা জিনিস, তিনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়া হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা এগুলো পড়বা, এগুলো তোমার মুখস্থ করার কোনো টেকনিক নাই, বাট এইভাবে পড়বা। যেমন হলো ধরো জিনিসটা কি, দুইটা জিনিস পড়া লাগবে না। তো প্রাচীর, প্রাচীরের ইংলিশই হলো ওয়াল, তার মানে সিলিন্ডার ওয়াল। ত্রয়ী অনুনালিকা, ত্রয়ী মানে তিন, আর ট্রিপলেট, ট্রিপল মানেও কিন্তু তিন, তার ট্রিপলেট আর ত্রয়ী কিন্তু এই যে ইংলিশ ওয়ার্ড, এইভাবে মিলাই পড়বা। দেন হলো যোজক বা লিঙ্কার, তো লিঙ্ক, যে লিঙ্ক করে, লিঙ্ক করলেই তো কি হয়, যোগ হয়ে যায়। দেন যোজক বা লিঙ্কার, এরকম মিলাই মিলাই এই দুইটা ওয়ার্ড পড়বা, মানে এদের সাথে পড়লে কি হবে, তিনটা জিনিস পড়া হয়ে যাবে, বাট একটু পড়া লাগবে। তো এই হলো আমার হলো সেন্ট্রিওলের তিনটা অংশ গেল। তো নেক্সটে আরেকটা জিনিস সম্পর্কে আমাদের জানা লাগবে কি, সেন্ট্রোজোম। তো এই সেন্ট্রোজোম সম্পর্কে তোমাদেরকে আমি আগেও বলেছি, আমি যখন ওই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে তোমার হলো পার্থক্য করাইছি, তখন আমি তোমাদেরকে বলাইছি যে এই সেন্ট্রো মানে এই সেন্ট্রোজোম জিনিসটা কি। ওই জিনিসটা তোমাদেরকে আরেকটা বোঝাই যে সেন্ট্রোজোম জিনিসটা কি। ধরো এই হলো একটা সেন্ট্রোজোম, এই ধরো এই একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল, এটা একটা সেন্ট্রিওল। সেন্ট্রিওল ভালো কথা, সেন্ট্রিওল ভালো। তারপরে এখানে কি দিলা, এখানে তুমি ধরো এরকম হলো, এরকম জেলিনাই পদার্থ থাকবে, চারপাশে একটা জেলিনাই পদার্থ থাকবে। তো এই চারপাশে এরকম জেলিনাই পদার্থ আছে। তো এই হলো তোমার দুইটা হলো সেন্ট্রিওল, এই দুইটাকে তোমার সেন্ট্রিওল বলা হয়, তো চিনলাম। আর এই জেলিনাই পদার্থের একটা সুন্দর নাম আছে, এগুলোকে তোমার সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। এগুলাকে কি বলা হয়? এগুলোকে তোমার সেন্ট্রোস্ফিয়ার বলা হয়, সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। এখন কথা হলো কি, তুমি এখানে একটা আবরণী দিয়ে দিলে, এখানে ধরো একটা সুন্দর একটা আবরণী দিয়ে দিলে, সুন্দর একটা আবরণী দিয়ে দিলা, তো কত সুন্দর হলো যে দুইটা ভিতরে দুইটা সেন্ট্রিওল আছে, চারপাশে জেলিনাই পদার্থ আছে, তার উপরে একটা আবরণ আছে। তো এই জিনিসটার একটা সুন্দর নাম আছে, এটাকে তোমার কি বলা হয়? এটাকে তোমার সেন্ট্রোজোম বলা হয়, সেন্ট্রোজোম বলা হয়। তো আমি একটা জিনিস তোমাদেরকে একটু ভুল পড়াইছিলাম, আমি যখন ওই প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের প্রকারভেদ পড়াইছিলাম আমি তোমাদেরকে, বা এর পরে যখন ওই যে মানে ওই কোষ কি বলে আবরণীবিহীন অঙ্গাণু পড়াইছিলাম, তো এখানে তোমাদেরকে একটা জিনিস একটু ভুল পড়াইছিলাম যে সেন্ট্রোজোমে কোনো আবরণ থাকে না। আসলে তোমার সেন্ট্রোজোমে আবরণ থাকে, বাট সেন্ট্রিওলে কোনো আবরণ থাকে না। সেন্ট্রিওল অর্থাৎ এই জিনিসটা আসলে এর কোনো আবরণ নাই, এই জিনিসটার কোনো আবরণ নাই, বাট এই সেন্ট্রোজোমের কিন্তু আবরণ আছে। এটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। আমি যে জিনিসটা একটু ভুল পড়াইছিলাম, আমার মানে ওই টাইমে জিনিসটা খেয়াল ছিল না, যে তোমার সেন্ট্রিওলে তোমার আবরণ নাই, ঠিক আছে। এই যে এই জিনিসগুলা ভিতরে আছে, এই জিনিসগুলোর ভিতরে কোনো আবরণ নাই, বাট এই যে আমার সেন্ট্রোজোম আছে, সেন্ট্রোজোমের অবশ্যই আবরণ আছে। এই যে এই দুইটা সেন্ট্রিওল নিলা, চারপাশে জেলিন নাই, সেন্ট্রোস্ফিয়ার নিলা, আর একটা আবরণ দিয়ে দিলা, দেন এই জিনিসটাকে আমরা সেন্ট্রোজোম বলবো। তো এই হলো জিনিসটা, অনেকের সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল জিনিসটা গোলায় যায়। তো সেন্ট্রোজোম কি, সেন্ট্রোজোম এমন একটা অঙ্গাণু যার মধ্যে দুইটা সেন্ট্রিওল থাকে আর সেন্ট্রোস্ফিয়ার থাকে। যদি তুমি সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার করো, করে যদি একটা আবরণ দিয়ে দাও, তাহলে যে অঙ্গাণুটা হয় ওটাকে তোমার সেন্ট্রোজোম বলা হয়। ওইটাকে তোমার কি বলা হয়? ওটাকে তোমার সেন্ট্রোজোম বলা হয়। এটা হলো কথা। তো এই জিনিসটা একটু মাথায় রাখো। আর এই সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল এমন একটা জিনিস যেটা তোমার মেইনলি প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। আবার ওই যে আরো যদি ভিতরে ঢোকো, তাহলে ওই যে চারটা জায়গায় থাকে না, আর বাকি সব জায়গায় থাকে। তো এই হলো বিষয়, যে এই হলো সেন্ট্রোজোম আর সেন্ট্রিওলের কনসেপ্ট। তো তোমরা সবসময় মাথায় রাখবা যে সেন্ট্রিওলে কোনো আবরণী নেই, সেন্ট্রোজোমে আবরণী আছে। সেন্ট্রিওলে কোনো আবরণী নয়, সেন্ট্রোজোমে আবরণী আছে। দুইটা সেন্ট্রিওল, চারপাশে সেন্ট্রোস্ফিয়ার, আর একটা আবরণ নেই, মূলত আমার এই সেন্ট্রোজোম জিনিসটা গঠিত হয়। এই হলো তোমার মূলত এই মূলত এখন আমরা কাজ করব। তো এখন আমরা সেন্ট্রিওলের কাজ করব। তো সেন্ট্রিওলের কাজ তেমন তেমন বেশি একটা দেয়া নেই। তো মেইনলি এর মেইন যেই কাজটা, এই মেইন কাজটা কিন্তু আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতে মানে কয়েকবার মানে বিভিন্ন জায়গায় বলে আসছি। এর মেইন কাজ কি? এর মেইন কাজ হলো তোমার স্পিন্ডল তন্তু তৈরি করা, স্পিন্ডল তন্তু তৈরি করা। তো স্পিন্ডল তন্তুটা কখন তৈরি হয়? কোষ বিভাজনের সময়, কোষ বিভাজনের সময়। তো কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু তৈরি করে। তো এখানে একটা ওয়ার্ড আছে মাকুতন্তু, আসলে যাই মাকুতন্তু তাই হলো স্পিন্ডল তন্তু, অর্থাৎ স্পিন্ডল তন্তু তোমার খাঁটি বাংলা হলো মাকুতন্তু।
মানে এটাকে অনেক কিছু বলা হয়, ধরো এই জিনিসটার অনেক নাম পাবা। জিনিসটা কি, জিনিসটার নাম তুমি পাবা, কোনো জায়গায় মাকু তন্তু পাবা, কোনো জায়গায় মাকু যন্ত্র পাবা, কোনো জায়গায় স্পিন্ডল তন্তু পাবা, কোনো জায়গায় স্পিন্ডল ফাইবার পাবা, কোনো জায়গায় স্পিন্ডল যন্ত্র পাবা, এরকম অসংখ্য মানে এরকম 5টা নাম পাবা। তো খেয়াল রাখবা যে জিনিস সেম, তোমার হলো যাই হলো তন্তু তাই হলো তোমার কি যন্ত্র, অর্থাৎ ইয়া কি বুঝাইছে, এরা হলো 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 তন্তু। তো অনেকগুলা তন্তু একত্রিত হয়ে মূলত এই যন্ত্র জিনিসটা গঠন করে। এখন স্পিন্ডল তন্তু ঠিক আছে, স্পিন্ডল তন্তু একটা থাকে না, এই একটা তন্তু এই একটা তন্তু, এরকম অনেকগুলো তন্ত্র তোমার কোষ বিভাজনের সময় তৈরি হয়। এই জন্য সবগুলোকে একত্রে কোনো ক্ষেত্রে তোমার তন্তু বলা হয়েছে, কোনো ক্ষেত্রে যন্ত্র বলা হয়েছে, আবার তন্তুর ইংলিশ হলো তোমার ফাইবার, কোনো ক্ষেত্রে কি আছে মনে করছে ফাইবার বলা হয়েছে। আর স্পিন্ডল, স্পিন্ডলের বাংলা হলো মাকু, কোনো জায়গায় স্পিন্ডল ইউজ করা হয়েছে, কোনো জায়গায় মাকু ইউজ করা হয়েছে, বা জিনিস এক, তুমি যাই ইউজ করো একই জিনিস। তো তোমরা এর একটা কাজ মাথায় রাখবে কি, এরা হলো কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু তৈরি করে। তো এই জিনিসটা মাকুতন্তু না মনে রাখ, মানে স্পিন্ডল তন্তু মনে রাখলে হচ্ছে, মাকুতন্তু মনে রাখা লাগবে না, তুমি স্পিন্ডল তন্তু বললেও হবে। এখন কথা হলো, তুমি এই জিনিসটা কিন্তু তোমার নতুন করে মুখস্থ করার কিছু না, আমি তোমাদেরকে বারবার বলে আসছি, বা তোমরা যদি মাইটোসিস কোষ বিভাজনটা একবার পড়ে থাকো 9-10 তো অবশ্যই পড়ছো। তো ওইখানে স্পিন্ডল তন্তু ওয়ার্ডটা অবশ্যই পাইছো। অবশ্যই তুমি এতটুকু জানছো যে সেন্ট্রিওলই মূলত স্পিন্ডল তন্তু তৈরি করতেছে, এতটুকু জানো। তো এই কাজটা কিন্তু নতুন কিছু নেই, এই কাজটা আমরা আমাদের নর্মাল জ্ঞান দ্বারাই বের করতে পারবো যে কি কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু তৈরি করে, কে তৈরি করে, এই যে সেন্ট্রিওল তৈরি করে। এতটুকু এতটুকু লিখলেই হচ্ছে। এখন তোমার জ্ঞান বাড়ানোর জন্য তোমার একটা জিনিস জানা লাগবে, তোমার একটা জিনিস কি জানা লাগবে, যে এই সেন্ট্রিওল যেহেতু শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, তার মানে কি এই স্পিন্ডল তন্তুটা শুধুমাত্র কোন কোষে তৈরি করবে, প্রাণী কোষেই তৈরি করবে। এতটুকু আমাদের একটু মাথায় রাখা লাগবে। কিন্তু তুমি যদি তোমার পরীক্ষার খাতায় যে শুধু যদি প্রাণী কোষ যদি মেনশন নাও করো, তাও কোনো সমস্যা হবে না। তুমি জাস্ট লিখবা যে কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু তৈরি করে। তার পাশে আরেকটা পয়েন্ট লেখা আছে যে কোষ বিভাজনে সাহায্য করে। এখন সে কিভাবে সাহায্য করে, সে কিন্তু এই স্পিন্ডল তন্তু তৈরি করে সাহায্য করে। তো তুমি যদি এই পয়েন্টটা জানো, তাহলে কিন্তু তোমার 2টা পয়েন্ট হয়ে গেছে। তুমি প্রথমে লিখবা যে কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু তৈরি করে কোষ বিভাজনে সাহায্য করে, দুইটা কিন্তু একই জিনিস। এর একটাই কাজ হলো কোষ বিভাজনে স্পিন্ডল তন্তু তৈরি করা, তৈরি করে। তো এই স্পিন্ডল তন্তু তৈরি করে সে হলো তোমার কোষ বিভাজনে সাহায্য করতেছে। এই হলো গেল আমার 2টা পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট তোমার এখানে বলা আছে, আরো 2টা পয়েন্ট বলা আছে কি, সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে, সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে, সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে, সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করে। তো সিলিয়া আর ফ্লাজেলা কি, তো সিলিয়া ফ্লাজেলা কি, এগুলো হলো তোমার এই টাইপের তন্তু টাইপের জিনিস। যেমন ফ্লাজেলা, ফ্লাজেলাটা কি, ফ্লাজেলা হলো এটা তোমার মূলত ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। অর্থাৎ আমাদের যেমন হাত পা আছে, আমরা হাত পা দিয়ে চলাফেরা করি, কারণ ব্যাকটেরিয়াতে তো এরকম হাত পা নেই। ধরো এটা একটা ব্যাকটেরিয়া, চারপাশে যে এরকম চুল টাইপের এরকম থাকে। তুমি তুমি মনে করতে পারো যে এগুলা কি, এগুলো ব্যাকটেরিয়ার চুল। আসলে এগুলা ব্যাকটেরিয়ার চুল না, এগুলো মূলত ব্যাকটেরিয়ার পা। এর মাধ্যমে মূলত এই ব্যাকটেরিয়াটা তোমার এক স্থান থেকে অন্য স্থানে যায়। তো এই জিনিসটার একটা সুন্দর নাম আছে, এটাকে তোমার ফ্লাজেলা বলা হয়, ফ্লাজেলা বলা হয়। এমনই একটা জিনিস হলো সিলিয়া, সিলিয়াও এরকম টাইপের জিনিস যেগুলো মানে মূলত চলনে সাহায্য করে। তো এই যে সিলিয়া এবং ফ্লাজেলা এগুলা সৃষ্টি করে কি, এইগুলা সৃষ্টি করে হলো এই সেন্ট্রিও। তাহলে এটা তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে যে সিলিয়া এবং ফ্লাজেলা সৃষ্টি করে সেন্ট্রিও, এই জিনিসটা। তো এই জিনিসটা মুখস্থ করার একটা টেকনিক আছে, আমি পরে তোমাদেরকে যখন ওই যে কি বলবো সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল পড়াবো, তখন আমি এই জিনিসটা মিলাই একটু পড়াই দেবো। ওটা আমি যখন ওইটা পড়াবো তখন তোমাদেরকে মিলাবো, আপাতত এটা মিলাচ্ছি না। দেন আরেকটা পয়েন্ট কি বলা আছে, আরেকটা পয়েন্ট বলা আছে যে শুক্রাণুর লেজ সৃষ্টি করে। তো এই জিনিসটা তোমাদেরকে আমি আগেই পড়াই ফেলছি যে শুক্রাণুর লেজ সৃষ্টি করে হলো সেন্ট্রিওল। কিভাবে পড়াইছি, তোমার 3টা জিনিস আমি একসাথে পড়াইছি, আবার তোমাদেরকে মেনশন করে দিচ্ছি। এই যে একটা শুক্রাণু, একটা শুক্রাণু, শুক্রাণু তোমার মাথায় কি থাকে, শুক্রাণুর মাথায় থাকে হলো তোমার, শুক্রাণুর মাথায় থাকে তোমার অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম, তো অ্যাক্রোজোম সৃষ্টি করে কি, অ্যাক্রোজোম সৃষ্টি করে তোমার গোলগি বডি। শুক্রাণুর নিচে থাকে কি লেজ, লেজ, এই লেজটা সৃষ্টি করে কে, লেজটা সৃষ্টি করে না আমার এই সেন্ট্রিওল। আর কি থাকে পুরা শুক্রাণু, পুরা যে শুক্রাণু এটা সৃষ্টিতে সাহায্য করে, সাহায্য করে কে, সবকিছুতেই সাহায্য করে কি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। তো এই জিনিসটা আমি তোমাদেরকে অলরেডি পড়াই ফেলছি যে শুক্রাণু অ্যাক্রোজোম সৃষ্টি করে গোলগি বডি, লেজ সৃষ্টি করে সেন্ট্রিওল, আর কি আর হলো শুক্রাণু সৃষ্টিতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া, ডিম্বাণু সৃষ্টিতে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। তো এই জিনিসটা আগে পড়ে গেছে, এইভাবে মিলাই বললে তোমার গোলগি বডিরও একটা কাজ তোমার পড়া হয়ে যাচ্ছে, মাইটোকন্ড্রিয়ারও একটা কাজ তোমার পড়া হয়ে যাচ্ছে, সাথে সেন্ট্রিওলের কাজটা তো হচ্ছে। এই হলো মূলত সেন্ট্রিওলের 4টা কাজ। তো তোমার জাস্ট একটা কাজ মনে রাখা লাগবে যে কি, এরা কি, এরা হলো স্পিন্ডেল তন্তু তৈরি করে। এটা আসলে মনে রাখাও লাগবে না, তুমি যদি এই যে মাইটোসিস কোষ বিভাজন পড়ে থাকো, এমনি তোমার মাথায় এই জিনিসটা থাকবে যে সেন্ট্রিওলটা কি করে, সেন্ট্রিওল হলো তোমার হলো এই স্পিন্ডেল তন্তু তৈরি করে। তো ওইখান থেকে এই পয়েন্টটা হলে ওই যে কোষ বিভাজনে সাহায্য করে, ওই পয়েন্টটা এই পয়েন্ট দ্বারাই তুমি ই করতে পারবে। আর সিলিয়া আর ফ্লাজেলা সৃষ্টি করে, এই জিনিসটা আপাতত মাথায় রাখো, এই পয়েন্টটা দিয়ে তুমি আরেকটা অঙ্গাণুর আরেকটা পয়েন্ট কভার করতে পারবে। তো আপাতত এতটুকু মাথায় রাখো। তো এই হলো মূলত আমার সেন্ট্রিওল অঙ্গাণুটা।
তো মোটামুটি তোমার সেন্ট্রাল অঙ্গাণুটা কভার করলাম। দেন আমাদের নেক্সট অঙ্গাণুতে আসি। নেক্সট অঙ্গাণুর নাম কি? নেক্সট অঙ্গাণুর নাম হলো তোমার কোষীয় কঙ্কাল। কোষীয় কঙ্কাল বা হলো তোমার ইংলিশে বলা হয় সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন। তো এই জিনিসটা মূলত কি? এই জিনিসটা মূলত হাড়ের মতো, যেমন আমাদের বডিতে হাড় থাকে, তো কোষেও কিছু এই হাড় টাইপের জিনিসপত্রই আছে। তো এইগুলাকে মূলত তোমার কি বলা হয়? এইগুলাকে মূলত তোমার কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন বলা হয়। মানে হাড়ের মতো, মানে কোষেও কিছু হাড় টাইপের জিনিসপত্র আছে। মানে কোষ ধরো আমাদের মনে একদম নরম একটা জিনিস, নরম ঠিক আছে, বাট এর ভিতরেও কিছু শক্ত শক্ত জিনিস আছে, কিছু শক্ত শক্ত লাঠির মতো জিনিস আছে, যেগুলোকে তোমার কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন বলেছে। তো এইগুলো আসলে কোষের ভিতরে ওরকম ভাবে মানে একদম আমাদের বডিতে যেমন আমাদের কঙ্কালটা একটা নির্দিষ্ট একটা স্ট্রাকচার নিয়ে থাকে, তো এইগুলো কোষের ভিতরে ওরকম ভাবে নির্দিষ্ট স্ট্রাকচার নিয়ে থাকে না, বাট এগুলো কোষের জায়গায় জায়গায় থাকে। তো এই জিনিসটা মূলত কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। তো এটা সম্পর্কে আমাদের অত বেশি কিছু জানা লাগবে না, জানা লাগবে যে এই কোষীয় কঙ্কাল, তিন ধরনের কোষীয় কঙ্কাল একটা কোষে পাওয়া যায়। কি কি এই জিনিসগুলোর নাম খুবই ইম্পর্টেন্ট, নামগুলো আমাদের প্রথমত জানা লাগবে। মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, ফিলামেন্ট আর হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তো আমি যিনি তিনটা নাম কিভাবে মাথায় রাখতাম, আমি প্রথমে মাইক্রোটিউবিউল এটা মুখস্থ করতাম। মাইক্রোটিউবিউল, 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 মাইক্রোটিউবিউল আমার মুখস্থ। দেন মাইক্রো, এই যে মাইক্রো দিয়ে আরেকটা অঙ্গাণু আছে মাইক্রো, সাথে কি মাইক সাথে তো আর টিউবিউল থাকবে না, সেম জিনিস হয়ে যাবে, সাথে এক্সট্রা কি হয়েছে ফিলামেন্ট। দেন ফিলামেন্ট দিয়ে একটা অঙ্গাণু আছে কি? ফিলামেন্ট। ফিলামেন্ট শুধু, তো ফিলামেন্টের আগে যদি মাইক্রো যোগ করি তাহলে তো আগের অঙ্গাণু হয়ে যাচ্ছে, তাহলে আগে একটা নতুন জিনিস অ্যাড করা লাগছে, সেটা কি? ইন্টারমিডিয়েট। এরকম অর্থাৎ মাইক্রোটিউবিউল, মাইক্রোর সাথে টিউবিউল বাদ দাও, কি যোগ করো? ফিলামেন্ট যোগ করো, আরেকটা হয়ে গেল। দেন হলো মাইক্রোফিলামেন্ট, এখান থেকে মাইক্রোটা বাদ দাও, কারণ মাইক্রোটা অলরেডি আমরা পেয়ে গেছি। ফিলামেন্ট সাথে নতুন করে কি অ্যাড করবো? ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এরকম ভাবে তোমরা এই তিনটা অঙ্গাণুর নাম মনে রাখবা। গেল। তো এখন আমরা প্রথমে মানে এই তিনটা কোষ কঙ্কালের নাম মনে রাখবো। তো প্রথমে আসি, প্রথম যেটা ওটা হলো মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল। তো এটা সম্পর্কেও আমাদের অত বেশি কিছু জানা লাগবে না। কি কি জানা লাগবে তোমাদেরকে একটু বললি। এটা আসলে কি দ্বারা গঠিত, ওই জিনিসটা যে এটা এটা আসলে এই জিনিসটার মানে মূলত কি দ্বারা গঠিত, এটা আমাদেরকে জানা লাগবে। তো কি, এটা হলো এক ধরনের স্পেশাল টাইপের প্রোটিন, যে টাইপ প্রোটিনটার নাম কি? সেই প্রোটিন হলো ডাইমেরিক প্রোটিন। এটা কি? এটা হলো তোমার ডাইমেরিক প্রোটিন দ্বারা গঠিত। এটা কি? ডাইমেরিক প্রোটিন দ্বারা গঠিত। মাইক্রোটিউবুল কি দ্বারা গঠিত? মাইক্রোটিউবুল হলো তোমার ডাইমেরিক প্রোটিন দ্বারা গঠিত। তাহলে মানে কি, এটা মুখস্থ রাখবা কিসের মাধ্যমে? এটা তুমি দুইটা জিনিসের মাধ্যমে মুখস্থ রাখবে। এটা কি ডাইমেরিক প্রোটিন দ্বারা কি গঠিত? মাইক্রোটিউবুল গঠিত। তারপরে আরেকটা অঙ্গাণু কি আছে, মানে আরেকটা প্রকারে কি আছে? মাইক্রোফিলামেন্ট। তো মাইক্রোফিলামেন্ট কি দ্বারা গঠিত? মাইক্রোফিলামেন্টও প্রোটিন দ্বারা গঠিত। কোন প্রোটিন? অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন দ্বারা গঠিত। অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন দ্বারা কি গঠিত? অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন দ্বারা তোমার এই মাইক্রোফিলামেন্ট গঠিত। মাইক্রোফিলামেন্ট কি দ্বারা গঠিত? মাইক্রোফিলামেন্ট হলো অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন দ্বারা গঠিত। তো এই দুইটা তোমরা একসাথে পড়বা, যে দুইটাই প্রোটিন দ্বারা গঠিত, যেহেতু দুইটাই কোষীয় কঙ্কাল, দুইটাই তাহলে প্রোটিন দ্বারা গঠিত হবে। মাইক্রোটিউবুল হলো ডাইমেরিক প্রোটিন দ্বারা গঠিত, আর মাইক্রোফিলামেন্ট হলো কি? অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন দ্বারা গঠিত। তো এই অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন হলো খুবই ইম্পর্টেন্ট দুইটা প্রোটিন। মানে এই প্রোটিনের নাম তোমরা বায়োলজি বইতে কয়েক জায়গায় পাবা, তোমরা বায়োলজি বইয়ের কয়েক জায়গায় এই অ্যাক্টিনোমায়োসিন প্রোটিনটা পাবা। আরেক জায়গাটা পাবো কোথায়? পাবো আমাদের পেশি, আমাদের পেশি যে আছে না, আমাদের পেশিতে এই অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন পাওয়া যায়। অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন আমাদের পেশিতে পাওয়া যায়। তো এই অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন কি? এই অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন হলো চলনশীল প্রোটিন। মানে এমন একটা প্রোটিন, যেই প্রোটিন কি করে, যে প্রোটিনটা চলতে পারে, মানে মানে নড়তে পারে। অর্থাৎ তোমার কোনো প্রোটিনই নড়তে পারে না, বাট এই অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন হলো নড়তে পারে। এর কারণে যে আমরা হাঁটা চলা, তারপরে হাত পা নড়ানো এইসব করতে পারি, কারণ এই যে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন হলো আমাদের প্রোটিনের, আমাদের হলো পেশিতে থাকে। আমাদের পেশিতে থাকার কারণে কি হয়? এরা আমাদের চলনে সাহায্য করে। তার মানে কি? তার মানে এরা যেহেতু এইসের মধ্যে আছে, এই যে এরা যেহেতু এই যে মাইক্রোফিলামেন্টের মধ্যে আছে, তার মানে কি এরা কিন্তু মাইক্রোফিলামেন্টও কি? মাইক্রোফিলামেন্টও চলনে সাহায্য করবে। মাইক্রোফিলামেন্টও কিসে সাহায্য করবে? চলনে সাহায্য করবে। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন হলো আমাদের একমাত্র প্রোটিন, আমাদের বডির একমাত্র প্রোটিন যারা কি, যারা চলতে পারে। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন হলো চলনশীল প্রোটিন। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন কি? চলনশীল প্রোটিন। চলনশীল প্রোটিন এর জন্য কি হয়? এরা হলো আমাদের পেশিতে থাকে, আর আমাদের পেশিতে থাকার কারণে কি আমরা হাঁটা চলা, হাত পা নড়ানো এগুলা করতে পারি। এই অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন কোথায় পাওয়া যায়? এই মাইক্রোফিলামেন্টে পাওয়া যায়। তার মানে কি? এই মাইক্রোফিলামেন্ট কিন্তু চলনে সাহায্য করবে। এই মাইক্রোফিলামেন্ট কিসে সাহায্য করে? চলনে সাহায্য করবে। এই চলনে সাহায্য করার কারণ কি? এই অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন। তো কিভাবে চলনে সাহায্য করি, যখন আমরা কাজ করব তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে চলনে সাহায্য করে। তো আমরা এক এক করে কাজে আসি। প্রথমে আমরা মাইক্রোটিউবুলের কাজে আসি। তো মাইক্রোটিউবুলে তোমার প্রথম কাজ দিয়ে আছে, প্রথম কাজ কি বলছে? প্রথম কাজ তোমার বলছে হলো ফ্লাজেলা সিলিয়া বিচলনে সাহায্য করে। যা বিচলন তাই হলো চলন। তো ওইসব বিচলন টিচলন পাওয়া লাগবে না, আমরা কি শিখবো? আমরা শিখবো যে ফ্লাজেলা সিলিয়া চলন, চলনে সাহায্য করে।
তো এই পয়েন্ট দ্বারা, এই পয়েন্টটা যদি তুমি মনে রাখো, এই পয়েন্টটা তোমার একটু মনে রাখা লাগবে যে ফ্লাজেলা সিলিয়া চলনে সাহায্য করে। তো ফ্লাজেলা কি জিনিস তো আমি তোমাদেরকে আগে বলছি যে ব্যাকটেরিয়ার ওই চারপাশে চুলের মধ্যে থাকে, যেটা ব্যাকটেরিয়াকে চলতে সাহায্য করে। সিলিয়াও এরকম একটা জিনিস, কাউকে চলতে সাহায্য করতেছে। তো এই ফ্লাজেলা সিলিয়া চলনে এই মাইক্রোটিউবুলে সাহায্য করছে। যদি তুমি এই জিনিসটা জানো, এই জিনিসটা জানলে তুমি দুইটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট শিখে যাবা। কি কি শিখবা? এই যে ফ্লাজেলা সিলিয়া চলনে কি সাহায্য করতেছে? চলনে আমার মাইক্রোটিউবুল সাহায্য করতেছে। আর এদের সৃষ্টি করতেছে কে? এদের সৃষ্টি করতেছে হলো আমার সেন্ট্রিওল, আমার সেন্ট্রিওল। সেন্ট্রিওল কি করতেছে? সেন্ট্রিওল এদের সৃষ্টি করতেছে, সেন্ট্রিওল এদের সৃষ্টি। তুমি জাস্ট মাথায় রাখবা ফ্লাজেলা সিলিয়া চলনে সাহায্য করে কে? মাইক্রোটিউবুল। ফ্লাজেলা সিলিয়া চলনে সাহায্য করে কে? মাইক্রোটিউবুল। তাহলে এদেরকে সৃষ্টি করতেছে, এরা কি চলতে সাহায্য করবে যখন এরা সৃষ্টি হবে। এদেরকে সৃষ্টি করে কে? এদেরকে সৃষ্টি করে সেন্ট্রিওল। কেমনে? দন্তের সাথে সৃষ্টি, দন্তের সাথে সেন্ট্রিওল, দন্তের সাথে সৃষ্টি, দন্তের সাথে সেন্ট্রিওল, দন্তের সাথে সৃষ্টি, দন্তের সাথে সেন্ট্রিওল। এমনি তোমরা মনে রাখবা, তাহলে তোমার ভুলাবে না। তোমার মনে হতে পারে যে সেন্ট্রিওল এই সৃষ্টিতে সাহায্য করতেছে না চলনে, সৃষ্টিতে না চলনে। তো তুমি মাথায় রাখবে কিভাবে? তুমি মাথায় রাখবা দন্তের সাথে সৃষ্টি, দন্তের সাথে সেন্ট্রিওল। তার মানে কি সেন্ট্রিওল সৃষ্টিতে সাহায্য করতেছে। যেহেতু সৃষ্টি অলরেডি সেন্ট্রিওল করে ফেলছে, তার মানে বাদ থাকতেছে কি চলন। চলনটা কি করতেছে? মাইক্রোটিউবুল। এইভাবে তুমি কিন্তু এই পয়েন্টটা দিয়ে আরেকটা হলো সেন্ট্রিওলের আরেকটা পয়েন্ট পড়ে ফেলবে। এই জিনিসটাই তোমার প্রথমের দিকে বলতেছিলাম। দেন কি আরেকটা পয়েন্ট বলতে পারবে কি? তোমার একটা কোষ যত ধরনের চলন করাইতে পারে, তার মধ্যে শুধুমাত্র এই চলনটা মাইক্রোটিউবুল করে। আর বাকি যত চলন আছে, বাকি যত চলন আছে সব চলন কে করাবে? সব চলন আমার করাবে মাইক্রোফিলামেন্ট। একটা কোষের বাকি যত চলন বাকি আছে সব ধরনের চলন করাবে কি? সব ধরনের চলন করাবে হলো আমার মাইক্রোফিলামেন্ট। এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। একটা কোষে শুধুমাত্র ফ্লাজেলা সিলিয়া চলন হলো মাইক্রোটিউবুল করায়। তাছাড়া যত ধরনের চলন আছে সবকিছু করাচ্ছে আমার মাইক্রোফিলামেন্ট। একটা কোষের বাকি সব ধরনের চলন করাচ্ছে হলো মাইক্রোফিলামেন্ট। তো যদি তুমি শুধু এইটা মাথায় রাখো যে ফ্লাজেলা সিলিয়া চলন মাইক্রোটিউবুল, ফ্লাজেলা সিলিয়া চলন মাইক্রোটিউবুল, সৃষ্টি সেন্ট্রিওল, দন্তের সাথে সৃষ্টি, দন্তের সাথে সেন্ট্রিওল, এই যে একটা চলন এরা মাইক্রোটিউবুল করাচ্ছে। এটা বাদে দুনিয়ায় যত চলন আছে সব চলন কে করাবে? সব চলন করবে মাইক্রোফিলামেন্ট। এরও একটা কারণ আছে, কারণ কি আমার মাইক্রোফিলামেন্টের মধ্যে ওই চলনশীল প্রোটিনটা আছে, অ্যাক্টিন আর মায়োসিন। অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন কিন্তু এই মাইক্রোফিলামেন্টের মধ্যে আছে। এর জন্য সব ধরনের চলনই এই কি বলে মাইক্রোফিলামেন্ট করাচ্ছে। শুধুমাত্র একটা চলন করাইতে পারতেছে না, সেটা ফ্লাজেলা সিলিয়া চলন, যেটা কি করাচ্ছে? মাইক্রোটিউবুল করাচ্ছে। এভাবে আমরা কিন্তু একটা পয়েন্ট দ্বারা কিন্তু তিনটা পয়েন্ট মাথায় রাখতে পারি। দেন আরো কিছু পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো মাইক্রো টিউবুলের আরো কিছু পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো আমরা একটু আলোচনা করি। দেন আরেকটা পয়েন্ট কি আছে? আরেকটা পয়েন্ট আছে হলো তোমার কি কোষ বিভাজনের সময় কি তৈরি করে? স্পিন্ডেল তন্তু তৈরি করে। তো এটাও কিন্তু নতুন কিছু না, এটা একদম হুবহু ইসের পয়েন্ট, স্পিন্ডেল তন্তু তৈরি করে। এটা কিন্তু হুবহু সেন্ট্রিওলের পয়েন্ট। সেন্ট্রিওলে বলা ছিল যে কোষ বিভাজনের সময় মাকুতন্তু সৃষ্টি করে, আর এখানে কি বলা আছে? এখানে তোমার বলা আছে যে কোষ বিভাজনের সময় মাকু যন্ত্র গঠন করে। আমি তোমাদেরকে বলেছি তাই মাকু যন্ত্র, তাই মাকুতন্তু, তাই স্পিন্ডেল তন্তু, তাই স্পিন্ডেল যন্ত্র, তাই স্পিন্ডেল ভাঁজ, কোনো পার্থক্য নেই। তো তোমাদের অত গুণানো লাগবে না, তোমরা শুধু এই একটা ওয়ার্ড মাথায়, স্পিন্ডেল তন্তু, এই ওয়ার্ডটা মাথায় রাখলে তোমার সেন্ট্রিওলেও এটা লিখতে পারবা, মাইক্রোটিউবুলেও এটা লিখতে পারবা। তারপর পরে যখন তোমরা ওই যে মাইটোসিস কোষ বিভাজন করবা তখনও কিন্তু এই জিনিসটা তোমরা লিখতে পারবা। মানে ওইখানে তুমি বারবার পাবা স্পিন্ডেল জন্তু, স্পিন্ডেল তন্তু, স্পিন্ডেল যন্ত্র, স্পিন্ডেল অ্যাপারেটাস, এরকম অসংখ্য নাম পাবা। তো এত নাম তো পড়ার দরকার নেই, তুমি জাস্ট একটা কমন নাম শিখবা স্পিন্ডেল তন্তু, এটা দ্বারাই সবকিছু কভার হয়ে যাবে। এত নাম মাথায় রাখার টাইম নাই, বুঝছো? তো মাথায় রাখবা যে স্পিন্ডেল তন্তু, তাহলে কি এটা কিন্তু সেন্ট্রিওলের পয়েন্ট। সেন্ট্রিওলেও এই পয়েন্ট পাইছিলাম যে কোষ বিভাজনের সময় স্পিন্ডেল তন্তু তৈরি করে। এটার ক্ষেত্রেও সেম পয়েন্ট হলো কোষ বিভাজনের সময় স্পিন্ডেল তৈরি করে। এখন যদি তুমি সেন্ট্রিওলের সময় যদি মাথায় রাখো এই পয়েন্টটা, তাহলে এটার ক্ষেত্রেও সেম পয়েন্ট। এখন পার্থক্যটা কি? পার্থক্য হলো দেখুন দুইটা তো কাজ তো দুইজনে এক কাজ তো করতে পারে না। পার্থক্য কি? এর কাজটা হলো উদ্ভিদ কোষে, এর পাঁচটা হলো উদ্ভিদ কোষে। কারণ কি উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রিওল থাকে না, যেহেতু উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, বাট উদ্ভিদ কোষে তো কোষ বিভাজন হওয়া লাগবে, আর কোষ বিভাজন হওয়ার জন্য স্পিন্ডেল তন্তু মাস্ট। এর জন্য কি হয়? উদ্ভিদ কোষে স্পিন্ডেল তন্তুটা তৈরি করা হলো আমার মাইক্রোটিউব। তো এটাও কিন্তু কোনো মুখস্থ করার পয়েন্ট, এটা যদি আমরা সেন্ট্রিওলের পয়েন্টটা প্রপারলি পড়ি, এটাও প্রপারলি, এটাও আমরা কি আমাদের পড়া হয়ে যাবে। যা সেন্ট্রিওলের টাইমে তুমি জাস্ট মানে আলাদাভাবে তোমার মাথায় রাখা লাগবে যে হ্যাঁ কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল স্পিন্ডেল তন্তু সৃষ্টি করতেছে, ঠিক আছে, বাট জিনিসটা সেই প্রাণী কোষে সৃষ্টি করতেছে। এখন ওইটাও কিন্তু মুখস্থ করার কিছু না, কারণ তুমি জানো যে সেন্ট্রিওল শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। তার মানে কি ওই প্রাণী কোষেই হলো ওই স্পিন্ডেল তন্তু তৈরি করবে। এখন কথা হলো ভাইয়া যে তখন তুমি মাথায় প্রশ্ন আনো তাহলে কি উদ্ভিদ কোষে স্পিন্ডেল তন্তু তৈরি হয় না? আর স্পিন্ডেল তন্তু না তৈরি হলে কোষ বিভাজন হবে কিভাবে? তখন তুমি কি মাথায় তার মানে কি উদ্ভিদ কোষে স্পিন্ডেল তন্তু তৈরি করে বাট সেন্ট্রিওল তৈরি করে না, তাহলে কে তৈরি করবে? এই যে মাইক্রোটিউবুল তৈরি করবে। এইভাবে কিন্তু তুমি এই পয়েন্টটা মনে রাখতে পারবা, এটাও কিন্তু নতুন কিছু না। গেল এই জিনিসটা বলা আছে। তারপরে আরো কি বলা আছে? আরো বলা আছে তোমার মাইক্রোফাইবিলের বিন্যাস নির্দেশ করে। তো এই যে এখানে দুইটা পয়েন্টের কথা বলা আছে, মাইক্রোফাইবিলের
মাইক্রোফাইব্রিল, ফাইব্রিলের বিন্যাস, বিন্যাস নির্দেশ করে, এরকম কিছু একটা পয়েন্ট দিয়ে আছে। আর একটা পয়েন্ট দিয়ে আছে কোষ প্রাচীর গঠনে, কোষ প্রাচীর গঠনে সাহায্য করে, গঠনে সাহায্য করে। তো এটা মুখস্থ করার একটা ওয়ে আছে, কি কোন ওয়ে আছে, এখানে আমাদের গলগি বডিতে যাওয়া লাগবে। গলগি বডিতে, গলগি বডিতে আমরা দুইটা পয়েন্ট বলছিলাম যে মাইক্রোফাইব্রিল তৈরি করে আর কি কোষ প্রাচীর গঠন করে, মাইক্রোফাইব্রিল তৈরি করে কোষ প্রাচীর গঠন করে, মাইক্রোফাইব্রিল তৈরি করে, অর্থাৎ গলগি বডি তৈরি করতেছে, গলগি বডি কি করতেছে, তৈরি করে, কি কি তৈরি করে, এই যে এই কোষ প্রাচীরটা তৈরি করে আর এই মাইক্রোফাইব্রিলটা তৈরি করে, কে তৈরি করে, গলগি বডি তৈরি করে, গলগি বডি তৈরি করতেছে, ঠিক আছে। তো গলগি বডি একদম ডাইরেক্টলি তৈরি করে দিচ্ছে। এখন নেক্সটে কি হচ্ছে, মাইক্রোফাইব্রিল জিনিসটাকে একটু বলি। ওই টাইমে বলছিলাম মাইক্রোফাইব্রিল হলো মূলত আমাদের পেশি, আমাদের পেশি যেই কোষ থাকে, ধরো এটা হলো একটা পেশি কোষ, তো পেশি কোষের মধ্যে এরকম লম্বা লম্বা তন্তু টাইপ থাকে, তন্তু টাইপ, লম্বা লম্বা তন্তু টাইপ থাকে। ফর এক্সাম্পল আমরা যখন মাংস খাই তখন দেখবো আমাদের দাঁতের ভিতরে ওই সুতার মতো কিছু জিনিস বেঁধে যায়, ওইগুলাই মূলত এই মাইক্রোফাইব্রিল। কারণ আমরা যে মাংসটা খাই এটা কিন্তু তোমার প্রাণীর পেশি, মাংসটা কিন্তু মূলত প্রাণীর পেশি, আমরা তো হাড় খাই না, আমরা তো মাংস খাই, তো মাংসটা মূলত প্রাণীর পেশি, এর জন্য ওর মধ্যে ওই সুতা টাইপের জিনিসপত্র থাকে, ওইটাই মূলত তোমার মাইক্রোফাইব্রিল। তো এই মাইক্রোফাইব্রিলটা তৈরি করতেছে কি গলগি বডি। আর হলো এই মাইক্রোটিউবুলের কাজ কি, মাইক্রোটিউবুলের কাজ হলো সাহায্য করা, অর্থাৎ মাইক্রোফাইব্রিলটা গলগি বডি তৈরি করে দিছে, ঠিক আছে। বাট কি করতেছে মাইক্রোফাইব্রিল, মাইক্রোটিউবুল কি করতেছে, মাইক্রোটিউবুল হলো ওই তৈরি করতে গলগি বডি, ওই জিনিসটাকে তোমার মানে এর বিন্যাসটা মানে অর্গানাইজড ওয়েতে, অর্গানাইজ ওয়েতে বা সুসজ্জিত ওয়েতে তোমার ওই কি বলে ওই পেশি কোষের মধ্যে সুসজ্জিত ভাবে জিনিসটা মানে রাখতেছে, অর্থাৎ জিনিসটা তৈরি করে দিচ্ছে। গলগি বডি আপনি একটা তৈরি করলে, একটা তৈরি করলে, একটা তৈরি, এখন তৈরি করে রাখলেই তো হবে না, ওটা পেশি কোষের মধ্যে থাকা লাগবে, প্রপারলি অ্যারেঞ্জ ওয়েতে থাকা লাগবে, ওই জিনিসটাই মূলত তোমার মাইক্রোটিউবুল ওই কাজটা করে, অর্থাৎ এই যে মাইক্রোফাইব্রিলের বিন্যাস নির্দেশ করে, অর্থাৎ এই বিন্যাসটা যেন, এর বিন্যাসটা যাতে ঠিক থাকে, অর্থাৎ এটা যদি অ্যারেঞ্জড ওয়েতে থাকে ওই জিনিসটা দেখে হলো মাইক্রোফাইব্রিল। অর্থাৎ এখানে কিন্তু সরি এখানে মাইক্রোটিউবুল, মাইক্রোটিউবুল কি করতেছে, এই মাইক্রোফাইব্রিলকে সাহায্য করতেছে, মাইক্রোফাইব্রিলের বিন্যাসে সাহায্য করতেছে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখা লাগবে। দেন কি, দেন হলো গলগি বডি কি কোষ প্রাচীর তৈরি করে, এটাও তোমাদেরকে পড়াইছিলাম। আর এখানে কি, সে হলো কোষ প্রাচীর গঠনে সাহায্য করতেছে, অর্থাৎ তৈরি করে কে, তৈরি করে হলো গলগি বডি, আর সাহায্য করে কে, সাহায্য করে হলো মাইক্রোফাইব্রিল। তৈরি করে গলগি বডি, সাহায্য করে মাইক্রোফাইব্রিল, তৈরি করে গলগি বডি, সাহায্য করে মাইক্রোফাইব্রিল, কি এই যে হলো সরি মাইক্রোফাইব্রিল না মাইক্রোটিউবুল, সাহায্য করে মাইক্রোটিউবুল, সাহায্য করে মাইক্রোটিউবুল, সাহায্য করে মাইক্রোটিউবুল, সাহায্য করে কে, মাইক্রোটিউবুল, আর তৈরি করে কে, গলগি বডি। তো আমরা আগে বলেছি কি কি তৈরি করে, মাইক্রোফাইব্রিল আর হলো তোমার হলো হলো তোমার কোষ প্রাচীর, এই দুইটা তৈরি করে হলো গলগি বডি, কিন্তু সাহায্য করতেছে কি, এই যে মাইক্রোফাইব্রিলের বিন্যাসটা নির্দেশ করে সাহায্য করতেছে, দেন হলো কোষ প্রাচীর গঠন করতেছে না, বাট সাহায্য করতেছে। তো এখানে কিন্তু গলগি বডির কাজটা যদি আমরা পড়ি তাইলে কিন্তু ওইটার সাথে মিলাই মিলাই এই দুইটা পয়েন্ট আমরা পড়তে পারবো, যে গলগি বডি মাইক্রোফাইব্রিল তৈরি করে আর ওটার বিন্যাস নির্দেশ করে কে, এই হলো মাইক্রোটিউবুল, মানে একটা সাহায্য কাজ করতেছে। কোষ প্রাচীর গঠন করতেছে কি, গঠন করতেছে আমার হলো এটা আমার গলগি বডি, বাট হলো কি ওটা গঠনে সাহায্য করতেছে কি, এই যে আমার মাইক্রোটিউবুল। আর এইভাবে মনে রাখতে পারো মাইক্রোটিউবুল মাইক্রোফাইব্রিলও মাইক্রো আছে, তো মাইক্রো আছে এর জন্য মাইক্রোফাইব্রিল দিয়ে ওই মাইক্রোফাইব্রিলই আসবে, বাট তৈরি করবে গলগি বডি, বাট ওটা সাহায্য করবে কে, সাহায্য করবে এই মাইক্রোটিউবুল। এইভাবে কিন্তু এই দুইটা পয়েন্ট তুমি পড়তে পারবা। তো এই হলো তোমার মাইক্রোফাইব্রিলের হলো চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট যদি তুমি মনে রাখো তুমি চারটা জিনিস, আরো অনেক বড় বড় জিনিস পড়ে ফেলবা। যেমন প্রথম পয়েন্টটা যদি তুমি জাস্ট মনে রাখো যে ফ্লাজেলা সিলিয়া চলনে সাহায্য করে হলো মাইক্রোটিউবুল, চলনে সাহায্য করে কি, মাইক্রোটিউবুল, চলনে সাহায্য করে মাইক্রোটিউবুল। তুমি একটা জিনিস মাথায় রাখবে যে কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কালের মেইন কাজই হলো চলন, কোষীয় কঙ্কালের মেইন কাজই হলো চলন। তো এই চলনের ভিতরে শুধু ফ্লাজেলা সিলিয়া চলনটা করায় কি, ফ্লাজেলা সিলিয়া চলনটা করা হলো মাইক্রোটিউবুল। এইটা যদি মাথায় রাখো তাহলে দুইটা পয়েন্ট তোমার অনায়াসই হয়ে যাবে, যে যেহেতু এদের চলন ফ্লাজেলা সিলিয়া চলনটা করাচ্ছে মাইক্রোটিউবুল, বাট সৃষ্টি করতেছে কে, সৃষ্টি সেন্ট্রিওল, দন্তের সাথে সৃষ্টি, দন্তের সাথে সেন্ট্রিওল। আর এই ফ্লাজেলা সিলিয়া চলন বাদে কোষের যত ধরনের চলন আছে সব ধরনের চলন করাচ্ছে কে, সব ধরনের চলন করছে মাইক্রোফিলামেন্ট। কেন করাচ্ছে, কারণ তার মধ্যে অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন আছে, যে এই দুইটা কি, এই দুইটা হলো চলনশীল প্রোটিন। এই হলো গেল। দেন একটা পয়েন্ট হলো, একটা পয়েন্টে কিন্তু অনেক কিছু বলে ফেললাম। দেন আরেকটা পয়েন্ট কি, কোষ বিভাজনের সময় স্পিন্ডেল তন্তু তৈরি করে কে, তৈরি করে এই মাইক্রোটিউবুল তৈরি করে। এখন কথা হলো এইটা দ্বারা মাথায় রাখে, এই সেম কাজটা কি করে, সেম কাজটা সেন্ট্রিওলও করে। তো এই পয়েন্টটা দ্বারা কিন্তু তুমি সেন্ট্রিওলে একটা কাজ করে ফেলতেছো, শুধুমাত্র ডিফারেন্স কি, উদ্ভিদ কোষের কাজটা করে মাইক্রোটিউবুল আর প্রাণী কোষের কাজটা করে সেন্ট্রিওল। কেন করে, কারণ প্রাণী কোষে তোমার হলো সেন্ট্রিওল থাকে আর উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, বাট স্পিন্ডেল তন্তু দুইজনেরই লাগে। আরেকটা পয়েন্টে কিন্তু পড়ে ফেললা। আর দেন হলো কি আরো দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্ট তোমরা গলগি বডিতে চলে যাবা। মাইক্রোফাইব্রিল কোষ প্রাচীর, এই দুইটা তৈরি করে গলগি বডি, বাট এই দুইটার আরো কাজে সাহায্য করে হলো মাইক্রোটিউবুল। কিভাবে সাহায্য করে, মাইক্রোফাইব্রিলের হলো বিন্যাস নির্দেশ করে কে, নির্দেশ করে মাইক্রোটিউবুল নির্দেশ করে। তারপরে কি কোষ প্রাচীর গঠন করতেছে গলগি বডি, আর সাহায্য করে কে, এই মাইক্রোটিউবুল মাইক্রোফাইব্রিল, কিন্তু নামেও মিল আছে। তো এরকম ভাবে মিলাই মিলাই কিন্তু তুমি এই চারটা পয়েন্ট পড়ে ফেলতে পারো।
তো চলে আসি আমরা মাইক্রোফিলামেন্টে, কিন্তু মাইক্রোটিউবুল দিয়ে মূলত আমরা মাইক্রোফিলামেন্টের সব কাজই করে ফেলছি। তো মাইক্রোফিলামেন্ট সম্পর্কে, মাইক্রোফিলামেন্ট সম্পর্কে আমাদেরকে অত বেশি কিছু জানা লাগবে না, জাস্ট এর কাজটা মানে যদি তোমরা এই যে কোষীয় কঙ্কালের কাজ পড়ো, তো মাইক্রোফিলামেন্টের কাজটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো দুইটা পয়েন্ট জানা লাগবে, এর এর একটা নাম আছে, এর একটা সুন্দর নাম দেওয়া আছে, এর একটা অন্য নাম আছে, তো অন্য নামটা আমাদের একটু জানা লাগবে। এর অন্য নাম হলো অ্যাক্টিন ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্ট এটাও কিন্তু অতটা মানে কি বলবো, মানে অতটা মানে জটিল না। কারণ কি, এটা মাইক্রো ফিলামেন্ট, এটা হলো অ্যাক্টিন ফিলামেন্ট, এটা মাইক্রো ফিলামেন্ট, এটা অ্যাক্টিন ফিলামেন্ট। ঝামেলা বাদ পারে তুমি ইন্টারমিডিয়েট ফিলামেন্টের সাথে গোলায় ফেলতে পারো। অর্থাৎ ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তো তোমার মনে হতে পারে অ্যাক্টিন ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্টের আরেক নাম, তো ওই জিনিসটা খেয়াল রাখবা যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টের সাথে যেন না গোলায়। মাইক্রো ফিলামেন্টের আরেক নাম হলো অ্যাক্টিন ফিলামেন্ট। এই জিনিসটা আর এটা কি দিয়ে তৈরি, অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন দ্বারা তৈরি। অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন দ্বারা তৈরি। তো এটা অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন দ্বারা তৈরি, এই জিনিসটা তো আমাদের মনে রাখাই লাগবে। তার সাথে আমাদের আরেকটা জিনিস মনে রাখা লাগবে যে অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন হলো চলনশীল প্রোটিন। অর্থাৎ আমাদের বডিতে যত প্রোটিন আছে তার মধ্যে শুধুমাত্র এই অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিনটি চলাচল করতে পারে, চলাচল করতে পারে। এই হলো কথা। তো এই দুইটা জিনিস আমার মেইনলি হলো মানে এই দুইটা ইনফরমেশন মাইক্রোফিলামেন্ট সম্পর্কে জানা লাগবে। এখন কাজে চলে আসি, তো তোমাদের আগেই বলছি যে কি ফ্লাজেলা চিলিয়া, মানে ফ্লাজেলা সিলিয়া চলন বাদে সব ধরনের চলন, সব ধরনের চলন, দুনিয়ার যত চলন আছে সব চলন কি, সব চলন করাইকে সব চলন করা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। চলন, চলন ওয়ার্ডটা আমাদের মাথায় রাখা লাগবে, চলন ওয়ার্ডটা মাথায় রাখা লাগবে। চলন কেন, এই শুধু আরেকটু মাথায় রাখা লাগবে ফ্লাজেলা সিলিয়া চলন বাদে সব চলন, এতটুকু মাথায় রাখা লাগবে। আর কেন সব চলন, কারণ এর ভিতরে অ্যাক্টিন আর মায়োসিন প্রোটিন আছে, তারা কি চলনশীল প্রোটিন। কোন কোন চলন একটু জানি, চলন দিয়ে আমরা কি কি কোন কোন পয়েন্ট মাথায় রাখতে পারি। প্রথমে দেখবা সুন্দর মতো দাগানো আছে সাইটোপ্লাজমীয় চলন, এটা কিন্তু কি হলো ফ্লাজেলা বা সিলিয়া চলন, এটা কি সাইটোপ্লাজমীয় চলন। তো এই চলনটা কি করতেছে, এই চলনটা করতেছিল আমার এই কি বলে মাইক্রোফিলামেন্ট। তো এই যে একটা চলন, চলন দিয়ে সাইটোপ্লাজমের চলন। দেন কি আছে, দেন একটা পয়েন্ট আছে কি, তোমার কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তন করে, কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তনে সাহায্য করে। এখন কথা হলো কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তনে সাহায্য করে। এখন জিনিসটা কি, জিনিসটা তোমাদেরকে বোঝাই, এটাও কিন্তু নতুন কিছু না, এটা কিন্তু তোমাদের আগের জ্ঞান থেকেই পারার কথা। আমি তোমাদেরকে একটা জিনিস শিখাইছিলাম যে প্রোটোপ্লাজম যে চলন আছে, প্রোটোপ্লাজমের চলন আছে যেটাকে আবর্তন বা সাইক্লোসিস বলা হয়। তো প্রোটোপ্লাজমের চলন কি, প্রোটোপ্লাজমের চলন বলতে এর মধ্যে যে জেলিন পদার্থ থাকে, ওই জেলিন পদার্থগুলো একটু নড়ে যায়। এই নড়ার কারণে কি হয়, এর ভিতরে যে অঙ্গাণুগুলো আছে ওই অঙ্গাণুগুলো সবসময় সেম পজিশনে থাকে না। অর্থাৎ ওরা এইখানে আছে, ধরো একটা অঙ্গাণু এইখানে আছে, এই চলনটা হওয়ার কারণে অঙ্গাণুটা এখানে চলে গেল, আরেকটা অঙ্গাণু এখানে চলে গেল, এভাবে অঙ্গাণুর অবস্থান পরিবর্তন হয়, অর্থাৎ কি প্রোটোপ্লাজমীয় চলন। এখন প্রোটোপ্লাজমীয় চলন বলতে কি হয়, প্রোটোপ্লাজমের মধ্যে যে জেলিন পদার্থ থাকে ওইটাই তো মূলত সাইটোপ্লাজম, তাই না? সাইটোপ্লাজম তো মূলত প্রোটোপ্লাজম, অর্থাৎ একটা প্রোটোপ্লাজমকে তিন ভাগে ভাগ করা হয়, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। এখন কোষ ঝিল্লি বলতে আবরণটা, নিউক্লিয়াস বলতে একটা অঙ্গাণু, আর এই বাদে যা বেঁচে থাকতেছে সব সাইটোপ্লাজম। কি কি বেঁচে থাকতেছে, জেলিন পদার্থ বেঁচে থাকতেছে আর অঙ্গাণু বেঁচে থাকতেছে। তো সাইটোপ্লাজম বলতে আমরা কিন্তু ওই জেলিন পদার্থকেই বুঝি, কারণ কি তোমার একটা কোষের মধ্যে ম্যাক্সিমাম জিনিসপত্র অর্থাৎ 80%ই জেলিন পদার্থ। এর জন্য আমরা সাইটোপ্লাজম বলতে ওই জেলিন পদার্থকেই বুঝি, প্রোটোপ্লাজম বলতে ওই জেলিন পদার্থ বুঝি। বাট প্রোটোপ্লাজম মূলত জেলিন পদার্থ না, তিনটা জিনিস। আর সাইটোপ্লাজম মূলত শুধু জেলিন পদার্থ না, জেলিন পদার্থের সাথে অঙ্গাণু। এর জন্য এই যে আলাদাভাবে ওই জেলিন পদার্থকে মাতৃকা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে তোমার সাইটোপ্লাজমের চলন, অর্থাৎ সাইটোপ্লাজমের জেলিন পদার্থ নড়তেছে, এর কারণে কি করতেছে, আমার এই কোষীয় ওর ভিতরে যে অঙ্গাণু আছে ওই অঙ্গাণুগুলো কি করতেছে, অবস্থান পরিবর্তন করতেছে। তার মানে কি, কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তন কিন্তু এই সাইটোপ্লাজমের চলনের সাথে সম্পর্কিত। অর্থাৎ তুমি যদি চলন জানো তাহলে তোমার মাথায় সাইটোপ্লাজমের চলন চলে আসবে, আর এটা দিয়ে কিন্তু তুমি এই পয়েন্টটা কভার করতে পারতেছো। দেন আরেকটা কথা কি বলেছে, আরেকটা কথা বলেছে ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলন, অর্থাৎ ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলন। তো এই যে ক্রোমোজোমের চলন, তাই তো, ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলন মানে ক্রোমোজোমের চলন, অর্থাৎ সাইটোপ্লাজমের চলন সেটা থেকে পাচ্ছি যে কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তন করে। আর হলো কি ক্রোমোজোমের চলন, ওই ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলন, শুধু ফ্লাজেলা সিলিয়া চলন না। তো এই চলন দ্বারা কিন্তু অলরেডি আমরা তিনটা পয়েন্ট কভার করে ফেলছি, কোষীয় কঙ্কালে কি বলে মাইক্রোফিলামেন্টের তিনটা পয়েন্ট কিন্তু আমরা এই চলন দ্বারা কভার করে ফেলছি। আর এই চলন জিনিসটা কিন্তু আমরা এখানে শিখি না, চলন জিনিসটা কিন্তু আমরা মাইক্রোটিউবুল থেকে শিখছি, যে ফ্লাজেলা সিলিয়া চলন মাইক্রোটিউবুল, এছাড়া বাকি যত চলন আছে সব হলো মাইক্রোফিলামেন্ট। সেখান থেকে আমরা কিন্তু এই তিনটা পয়েন্ট কভার করে ফেলছি। তো এই তিনটা পয়েন্ট বাদে আরো কিছু জিনিস আছে, তো এই জিনিসগুলো মনে রাখার একটা টেকনিক আছে। তো চলন দ্বারা কিন্তু তুমি তিনটা পয়েন্ট কভার করে ফেললা। দেন আরেকটা জিনিস মানে সিজ, সিজ এই সিজ জিনিসটা যার পিছনে পাবা সেই কি, এই সিজ, সিজ ওয়ার্ডটা আমার মাথায় লেখা রাখবে, সিজ, সিজ এই সিজ জিনিসটা যার পিছনে পাবো ওইটাই কি, ওইটার সাথেই তোমার এই মাইক্রোফিলামেন্টের কোনো না কোনো সম্পর্ক আছে। তো এখানে কিন্তু তিনটা সিজের করা বলা হয়েছে, ফ্যাগোসাইটোসিস,
ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, পিনোসাইটোসিস। দেন আরেকটা কি আছে, আরেকটা হলো সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। তো আগে যাই থাকুক লাস্টে কিন্তু সবার সিজ আছে, লাস্টে সবার সিজটা আছে, লাস্টে সবার কিন্তু সিজ আছে। তো এই যে তিনটা প্রসেস আছে, এই তিনটা প্রসেসে আমার সাহায্য করে হলো মাইক্রোফ্লাম। ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, সাইটোকাইনেসিস, এইগুলাতে তোমার সাহায্য করে কি, এইগুলাতে কিন্তু তোমার সাহায্য করে বা এইগুলা নিয়ন্ত্রণ করে, এগুলো নিয়ন্ত্রণ করে বা এগুলো ঘটায় কি, এগুলো ঘটায় মাইক্রোফ্লামেন্ট। কোনো একটা ওয়ার্ড দিয়ে দিলা যে ফ্যাগোসাইটোকাইনেসিস ঘটাচ্ছে মাইক্রোফ্লামেন্ট, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস নিয়ন্ত্রণ করতেছে হলো মাইক্রোফিলামেন্ট বা সাহায্য করতেছে মাইক্রোফিলামেন্ট, কিচ্ছু হবে না। ওই সাহায্য ঘটাচ্ছে না হলো নিয়ন্ত্রণ করতেছে, স্যার কখনো ওই ওয়ার্ড দেখবে না, স্যার শুধু দেখবে ফ্যাগোসাইটোসিস আছে কিনা, পিনোসাইটোসিস আছে কিনা, তার ফ্যাগোসাইটোসিস দেখেই তোমাকে নাম মার্কিং করবে, সে কখনো ঘটাতে সাহায্য করে এসব দেখবে না। তোমার মধ্যে একটা বসাই দেবে, তোমার জাস্ট এই ওয়ার্ড গুলো মনে রাখবে। এখন এই ওয়ার্ড গুলো কি দ্বারা মনে রাখবে, এই সিজ ওয়ার্ডটা দ্বারা মনে রাখবে। অর্থাৎ যেখানে তুমি সিজ পাবো ওইটাই হলো তোমার মাইক্রোফিলামেন্টের কাজ, ফ্যাগোসাইটোসিস, পিনোসাইটোসিস, তো ফ্যাগোসাইটোসিস আর পিনোসাইটোসিস তোমাদেরকে মোটামুটি বুঝাইছে যে এই ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে কোষ মূলত কঠিন পদার্থ গ্রহণ করে, আর হলো পিনোসাইটোসিসের মাধ্যমে কোষ মূলত তোমার কি বলে তরল পদার্থ গ্রহণ করে। এখন সাইটোকাইনেসিস কি, সাইটোকাইনেসিস হলো কোষ বিভাজন দুইটা ভাগে হয়, একটা প্রথম ভাগে তোমার নিউক্লিয়াসটা বিভাজিত হয়, দেন তোমার আশেপাশে যে সাইটোপ্লাজম আছে ওইটা বিভাজিত হয়। তো নিউক্লিয়াসের বিভাজনকে তোমার ক্যারিওকাইনেসিস বলা হয়, ক্যারিওকাইনেসিস বলা হয়। আর হলো তোমার তারপরে সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। এই হলো সেই সাইটোকাইনেসিস, অর্থাৎ এই সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিসে সাহায্য করে, সাইটোকাইনেসিসে সাহায্য করে হলো এই হলো মাইক্রোফিলামেন্ট। তো এইভাবে আমাদের মাথায় রাখা লাগবে যে সিস, তাই দুইটা কাজ, একটা হলো চলন, চলন দ্বারা তিনটা পয়েন্ট হয়ে গেছে, সিস দ্বারাও তিনটা ওয়ার্ডটা আমরা শিখে গেলাম। ফ্যাগোসাইটোসিসে সাহায্য করতেছে, পিনোসাইটোসিসে সাহায্য করতেছে, সাইটোকাইনেসিসে সাহায্য করতেছে। তো সিস আর চলন এই দুইটা ওয়ার্ড দ্বারাই কিন্তু আমরা মাইক্রোফিলামেন্টের পুরা কাজ করে ফেলতে পারতেছি, আর কোনো কাজ বাদ নেই। এই তো চলন দ্বারা তিনটা আর সিজ দ্বারা তিনটা, শেষ। তো এই চলন আর সিজ দিলে কিন্তু অলরেডি তুমি কিন্তু 4 থেকে 5টা পয়েন্ট লিখতে পারবা, একটু মিলাই মিলাই পড়া লাগবে, এই হলো কথা। সিজ আর চলন তো গেল আমার মোটামুটি, আমি তোমাদেরকে মাইক্রোফ্লামেন্ট আর মাইক্রোটিউবুল দুইটাই কভার করে দিলাম। দেন আমার কি আছে, দেন আছে আমার আরেকটা জিনিস বাদ আছে, ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট, ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট। তো এটা সম্পর্কে কোনো কাজ টাজ আমাদের, এর কোনো কাজ আমাদের জানা লাগবে না, এটা সম্পর্কে জাস্ট একটা জিনিস আমাদের জানা লাগবে, এই ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট আবার 4 ধরনের, অর্থাৎ তোমার কোষীয় কঙ্কাল 3 ধরনের, তার ভিতরে একটা হলো তোমার ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট, আবার এই ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট আবার 4 ধরনের। তো এই 4টা নাম আমাদেরকে একটু জানা লাগবে যে 4 ধরনের ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট কি। তো একটা হলো তোমার ক্যারাটিন, একটা হলো তোমার ল্যামিন, ল্যামিনিন, আরেকটা হলো তোমার ভাইমেন্টিন, একটা হলো তোমার ভাইমেন্টিন, আরেকটা কি, আরেকটা হলো তোমার আরেকটা তোমার কি, আরেকটা তোমার হলো নিউরোফ্লামেন্ট। এখন এই 4টা নাম তোমাদেরকে একটু মাথায় রাখা লাগবে। এখন মাথায় রাখার তেমন একটা টেকনিক নাই, আমি কিভাবে মনে রাখতাম, প্রথমে আমি নিউরোফ্লামেন্ট ওয়ার্ডটাই যাইতাম, ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট, ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট 4 ধরনের, তাহলে তো এর ভিতরে ফ্লামেন্ট থাকার কথা, তো কোন ফ্লামেন্ট আছে, নিউরোফ্লামেন্ট আছে। ইন্টারমিডিয়েট ফ্লামেন্টের মধ্যে তো আর ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট থাকবে না, কে থাকবে, নিউরোফ্লামেন্ট থাকবে। তো এই জিনিসটা আমি এই জিনিসটা প্রথমে মাথায় আনতাম। দেন কি ক্যারাটিন, তো এই ক্যারাটিন মূলত কি, ক্যারাটিন ওয়ার্ডটা আমার সাথে এটা পরিচিত একটা ওয়ার্ড, কারণ কি যে ক্যারাটিন, ক্যারাটিন আছে ওয়ান কাইন্ড অফ প্রোটিন, মানে একটা প্রোটিন আছে যার নাম হলো ক্যারাটিন। এখানে এটা কোষীয় কঙ্কাল, বাট একটা প্রোটিন আছে যার নাম হলো ক্যারাটিন। এই ক্যারাটিন প্রোটিনটা মূলত আমাদের চুল, আমাদের নখ, আমাদের ত্বক এইসব জায়গায় পাওয়া যায়। তো ওই ক্যারাটিন ওয়ার্ডটার সাথে আমি মোটামুটি পরিচিত। তো এই ক্যারাটিনটা এই ইন্টারমিডিয়েট ফ্লামেন্টের মধ্যে থাকে, ক্যারাটিনটা ইন্টারমিডিয়েট ফ্লামেন্টের মধ্যে থাকে। কারণ এরা আমার একটু মাথার ভিতরে একটু আসে। তো ওইখান থেকে ক্যারাটিন থেকে আমি ল্যামিনিনে চলে যাই, ক্যারাটিন থেকে আমি ল্যামিনিনে চলে যাই, অর্থাৎ ক্যারাটিন ল্যামিনিন, ক্যারাটিন ল্যামিনিন এরকম মিল করে ল্যামিনিনটা পড়ে ফেলি। দেন আসে কি ভাই মেনটেন, তো ভাই মেনটেন আমরা না চিনতে পারলেও ভাই তো আমরা সবাই চিনি, ভাই। তো ওইভাবে আমার মাথায় থাকে যে একটা ভাই আছে ভিতরে, এই হলো ইন্টারমিডিয়েট ফ্লামেন্টের মধ্যে একটা ভাই আছে। তো ভাই খালি তো ভাই থাকলে হবে না, ভাইয়ের সাথে কি আছে, ভাইয়ের সাথে মেনটেন আছে, ভাই মেনটেন, ভাই মেনটেন এমন মনে হয় যে ইন্টারমিডিয়েট ফ্লামেন্টের মধ্যে একটা ফ্লামেন্ট থাকবে, কি ফ্লামেন্ট, নিউরো ফ্লামেন্ট, একটা গেল। দেন হলো ক্যারাটিন, আমি ক্যারাটিন চিনি, ক্যারাটিন আছে ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট, ক্যারাটিন আছে, ক্যারাটিনের সাথে মিলাই কোনো রকমের ল্যামিনিন ওয়ার্ডটা বের করে আনি। দেন জানি একটা ভাই আছে, ভাই ভাইটাও মাথায় রেখে যে একটা ভাই আছে। তো শুধু ভাই থাকবে না, ভাইয়ের সাথে কি আছে, ভাইয়ের সাথে মেনটেন আছে। এমনি এই 4 প্রকার ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট আমি পড়ি, তোমরা এই জিনিসটা রাখতে পারো। আর এখানে একটা এমসিকিউ দিয়ে আছে যে সাইটোপ্লাজমের, সরি সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী পদার্থ, সবচেয়ে স্থায়ী, সবচেয়ে কি, সবচেয়ে সবচেয়ে স্থায়ী অংশ, অর্থাৎ ধরো এইগুলা তো সব কি, এইগুলা সব হলো তোমার ইসের অংশ, এগুলো সব কি সাইটোস্কেলিটনের অংশ। তো এর সবচেয়ে স্থায়ী অংশ হলো তোমার কি, ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তো সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশকে ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট। সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশ হলো ইন্টারমিডিয়েট ফ্লামেন্ট, সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশকে
ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশ কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশ কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তোমরা এইভাবে জিনিসটা পড়তে পারো যে সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশ কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশ কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশ কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই জিনিসটা একটু তোমাদের এমসিকিউ হিসেবে মাথায় রাখা লাগবে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্টটার কোনো কাজ নেই, কোনো কাজ নেই, তাও কি সে হলো সাইটোস্কেলিটনের সবচেয়ে স্থায়ী অংশ। আর এই চারটা প্রকার একটু মাথায় রাখা লাগবে। এইভাবে মূলত আমরা সাইটোস্কেলিটন টপিকটা মাথায় রাখবো। তো এটা আসলে পুরো একটা মিলায়ে পড়া টপিক, অর্থাৎ সেন্ট্রিওল আর হলো তোমার সাইটোস্কেলিটন একদম পুরো মিলায়ে পড়ার টপিক। অর্থাৎ তোমার মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রিওল এই তিনটার কাজ পুরো মিলায়ে পড়ার টপিক। ধরো তুমি প্রথমে মাইক্রোটিবিউলের কাজ করো, ফ্লাজেলা, সিলিয়া চলন কে করাচ্ছে? মাইক্রোটিবিউল করাচ্ছে, এইটা আমার মুখস্থ। চলন করাচ্ছে মাইক্রোটিবিউল, সৃষ্টি করতেছে কি? দন্তের সাথে সৃষ্টি, দন্তের সাথে সেন্ট্রিওল, সৃষ্টি করতেছে কি? সেন্ট্রিওল। এইভাবে আমি সেন্ট্রিওলটাকে এই হলো কোষীয় কঙ্কালের মধ্যে ঢুকাবো। এখন একটা চলন মাইক্রোটিবিউল করতেছে, তাছাড়া দুনিয়ায় যত চলন আছে সব চলন কি করতেছে? একটা কোষীয় কঙ্কালই চলন করাবে। সেই কোষীয় কঙ্কালটা কি? মাইক্রোফিলামেন্ট। এখন কথা হলো এটা কেন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট করাবে না? কারণ আমি কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কোনো কাজ পড়াইনি। তো তোমরা মাথায় রাখবা কিন্তু আমরা কিন্তু ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কোনো কাজ পড়াইনি। যেহেতু কাজ পড়াইনি তার মানে চলন তো কাজের মধ্যে পড়ে। তার মানে কি কোনো দিনও চলন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তোমার মানে তুমি পড়োনি, কারণ তুমি ইন্টারমিডিয়েট ফিলামেন্টের কাজ পড়োনি। তাহলে কার কাজ হবে? এটা অবশ্যই তোমার মাইক্রোফিলামেন্টের কাজ হবে, সব ধরনের চলন। আর সব ধরনের চলন সে কেন করতেছে? কারণ তার ভিতরে একটা প্রোটিন আছে, অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন। এটা হলো আমাদের বডির একমাত্র প্রোটিন যেটা হলো চলনশীল প্রোটিন। এর কারণে সব ধরনের চলন করতেছে। এইভাবে তুমি জিনিসটার উৎপত্তি ঘটাবা। দেন উৎপত্তি ঘটানোর পরে একটা একটা করে পড়া শুরু করবা। কিভাবে পড়া শুরু করবা? কোষ বিভাজনে তোমার হলো মাকতন্তু বা স্পিন্ডল তন্তু তৈরি করতেছে, কে? মাইক্রোটিউবুল তৈরি করতেছে। আবার এই সেম কাজটাও কি করতেছে? সেন্ট্রিওল করতেছে। পার্থক্য কি? একটা প্রাণী কোষ আর একটা উদ্ভিদ কোষ। তারপর তুমি গলগি বডিতে চলে যাও, গলগি বডি মাইক্রোফাইবার তৈরি করে কোষ প্রাচীর গঠন করে। এই জিনিসটা করতেছে গলগি বডি, আর সাহায্য করতেছে কি? সাহায্য করতেছে আমার মাইক্রোটিউবুল। দেন মাইক্রোফিলামেন্টে চলে যাচ্ছে, মাইক্রোফিলামেন্ট সব ধরনের চলন করতেছে। কোন চলন? সাইটোপ্লাজমে চলন করতেছে। আর সাইটোপ্লাজমের চলন কি হলে কি হয়? কোষীয় অঙ্গাণুর অবস্থান পরিবর্তন হয়। দেন আর কিসের চলন? ক্রোমোজোমের চলন। ক্রোমোজোমের চলন কখন হয়? এটা হলো কোষ বিভাজনের সময় হয়। কোষ বিভাজনের সময় ক্রোমোজোম চলে হলো বিপরীত মেরুতে পৌঁছানো যায়। অর্থাৎ তুমি যখন কোষ বিভাজন করো তখন কিন্তু এই জিনিসটা পাবা যে ক্রোমোজোম তোমার হলো এই মাঝখান থেকে যে চলে হলো বিপরীত মেরুতে পৌঁছানো যায়। তার মানে কি? ক্রোমোজোমের চলন আছে। চলনটা কিভাবে আছে? ক্রোমোজোমের বিপরীত মেরুতে চলন হচ্ছে। তো এই পয়েন্টটাও তোমরা পেরে যাবা। তারপরে কি আছে? তারপরে তুমি হলো মাইক্রোফিলামেন্টে হলো গেল, কিছু কাজ গেল। তারপরে ওয়াট পাঁচ মাইক্রোফিলামেন্টের একটা কাজ হলো সিস সিস দ্বারা কি? ফ্যাগোসাইটোসিস। সিস দ্বারা কি? পিনোসাইটোসিস। সিস দ্বারা কি? সাইটোকাইনেসিস। এমনি এই কাজগুলো পড়ে ফেলো। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্টে তুমি কোনো কাজ করো না, যে চারটা প্রকার পড়ছো। এইভাবে তুমি সাইটোস্কেলিটন টপিকটা পড়বা, মানে মিলাই পড়বা। কার সাথে মিলাবা? সেন্ট্রিওলের সাথে মিলাবা। একটার সাথে তিন প্রকারের মধ্যে মিল করবা, মিল করে করে পড়বা। আমার থেকে কিছু হেল্প নিবা, তোমার মতো বানাই পড়ে নিবা। তো গেল মোটামুটি আমি তোমাদেরকে সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল টপিকটা মোটামুটি কভার করলাম। দেন নেক্সট কিছু কিছু ছোট ছোট টপিক আছে, তো ছোট টপিক গুলো হালকা একটু আলোচনা করে দিই। পার অক্সিজম। তো এখানে তোমাদেরকে একটা জিনিস আগে পড়ায় রাখি। এই ধরে এইটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তোমাদেরকে খুব ভালো করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়াইছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খুব ভালো করে পড়াইছি। তো এটা একটা ইন্টারমিডিয়েট সোল রেটিকুলাম। ধরে এই একটা রাইবোজোম লাগবে, এই একটা রাইবোজোম লাগবে, এই একটা রাইবোজোম লাগবে, এই রাইবোজোম লাগবে। শুধু রাইবোজোম লাগবে না, রাইবোজোম লাগবে না। ধরো একটা আরএনএ লেগে গেল, এই একটা আরএনএ লেগে গেল, এই একটা আরএনএ। শুধু কি আরএনএ লাগলো? এই ধরো এই একটা গ্লাইঅক্সিজম লাগলো, এই একটা গ্লাইঅক্সিজম লাগলো, এই একটা গ্লাইঅক্সিজম লাগলো। এই পর্যন্ত তোমাদেরকে পড়াইছে। তারপরে আরেকটা জিনিস লাগাই দিলাম, এটা হলো একটা পার অক্সিজম, এটা একটা পার অক্সিজম। এত কিছু লাগার কারণে এই যে মসৃণ সারফেসটা আর মসৃণ থাকতে পারলো না, সে অমসৃণ হয়ে গেল। তাহলে সে অমসৃণ হয়ে গেল, তাহলে মানে অমসৃণ। আর সে কি ছিল? সে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছিল। তো এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থেকেই কি হয়? গা থেকেই আমার আসে গ্লাইঅক্সিজম, গা থেকেই আসে আমার পারঅক্সিজম, গা থেকেই আমার কি আসে? গা থেকেই মানে তোমার হলো এর গা থেকেই তোমার এই যে গায়ে হলো তোমার রাইবোজোম লেগে থাকে, গায়ে আরএনএ লেগে থাকে। তো তোমরা সবসময় মাথায় রাখবা যে এই যে যত এই যে গ্লাইঅক্সিজম পারঅক্সিজম দুইটা নামে, অর্থাৎ যত এই যে অক্সিজোম আছে এদের সৃষ্টি হয় হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। অক্সিজমের সৃষ্টি কোথা থেকে হয়? অক্সিজমের সৃষ্টি হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। অক্সিজমের ও ভালো করে তোমাদের একটা কথা বলা হয়নি, সাইটোস্কেলিটন আর সেন্ট্রিওল এই দুইটার ভিতরে আরেকটা মিল আছে। এই দুইটা অঙ্গাণুর একটা অঙ্গাণুরে কি কোনো আবরণ নেই, আবরণীহীন অঙ্গাণু সাইটোস্কেলিটন আর হলো সেন্ট্রিওল। এটা তোমাদেরকে যখন বলেছে যে নিচের কোন অঙ্গাণুতে আবরণী নেই, এরকম কিছু অঙ্গাণুর নাম নিচ্ছি, ওর ভিতরে কিন্তু ছিল। তো ওই টাইমে আমি একটা অঙ্গাণু লিখে দিয়েছিলাম সেন্ট্রোজোম, বাট এটা একটু তোমরা, আমি আর ওই টাইমে আসলে জিনিসটা খেয়াল ছিল না। সেন্ট্রোজোমে আবরণী আছে বাট সেন্ট্রিওলে আবরণী নেই, জিনিসটা একটু তোমরা কারেকশন করে নিও যে সেন্ট্রিওলে আবরণী নেই বাট সেন্ট্রোজোমে আবরণী আছে। এই জিনিসটা একটু তোমরা একটু মাথায় রেখো। তো এই হলো কথা। অর্থাৎ সেন্ট্রিওল সাইটোস্কেলিটন এই দুইজনের একজনের কোনো আবরণ নেই। আর যদি সাইটোস্কেলিটনের আবরণ না থাকে তাহলে মাইক্রোটিউবুল মাইক্রোফিলামেন্ট এগুলোরও আবরণ থাকবে না।
কারণ আমরা পড়তেছি অক্সিজম, তো যত অক্সিজম আছে এদের সৃষ্টি হয় কোথা থেকে, এদের সৃষ্টি হয় হলো অমুসলিম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এদের সৃষ্টি হয় কোথা থেকে, অমুসলিম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে তুমি পার অক্সিজম গ্লাই অক্সিজম দুইটা সম্পর্কে একটা পয়েন্ট শিখে গেলে। দেন যত অক্সিজম আছে এটা সম্পর্কে তুমি আরেকটা জিনিস জানবা, যে যত অক্সিজম আছে সবার যে আবরণটা থাকে ওটা কি, ওটা হলো এক স্তরী আবরণ। এই জিনিসটা যখন আমি তোমাদের এক স্তরে আবরণ দেখাইছিলাম অর্থাৎ আবরণ দেখাইছিলাম, তখন এই জিনিসটা তোমাদেরকে বলেছিলাম যে এক স্তরে আবরণের ভিতরে আছে কি পার অক্সিজম গ্লাই অক্সিজম লাইসোজোম এগুলো আছে। তো এইভাবে তোমরা মাথায় রাখতে পারো। তোমরা একটা জিনিস মাথায় রাখবা, সোম অর্থাৎ যাদের নামের শেষে সোম আছে তাদের বেশিরভাগেরই আবরণ কি, তাদের বংশোদ্ভূতের আবরণই হলো এক স্তরে। যাদের নামের শেষে সোম আছে তাদের বেশিরভাগের আবরণই হলো এক স্তরে, যাদের নামের শেষে সোম আছে তাদের বেশিরভাগের আবরণই কি এক স্তরে। শুধুমাত্র এক্সেপশনাল হলো আমার রাইবোসোম, রাইবোজোম আর একটা আছে হলো প্রোটিওজোম। আর প্রোটিওজোম আমরা অতটা আলোচনা করি না, জাস্ট মাথায় রাখবা রাইবোজোমে কোনো আবরণ নেই। তাহলে ম্যাক্সিমাম সোমে কি আছে, ম্যাক্সিমাম সোমে হলো তোমার এক স্তরী আবরণ আছে, যেমন গ্লাইঅক্সিজোম, পারঅক্সিজোম, লাইসোজোম, স্পেরোজোম এই সবকিছুতে এক স্তরী আবরণ আছে। তো সোম থাকলে এক স্তরী, তার মানে আমার এই পারঅক্সিজোমে এক স্তরী আবরণ আছে, গ্লাইঅক্সিজোমে এক স্তরী আবরণ আছে। পারঅক্সিজোমে ও অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হচ্ছে, গ্লাইঅক্সিজোমে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হচ্ছে। তাহলে মানে আমি গ্লাইঅক্সিজোম আর পারঅক্সিজোম সম্পর্কে দুইটা পয়েন্ট অলরেডি পড়ে ফেলছি। তাহলে পার অক্সিজমটা আলোচনা করি, তারপরে গ্লাইকোসিজম করতেছি। কিন্তু এই হলো দুইটা হলো কমন পয়েন্ট তোমাদেরকে পড়ালাম। এখন আনকমন পয়েন্ট, এর একটা অন্য নাম আছে, এটাকে মাইক্রোজোম বলা হয়, এটা একটু মাথায় রাখবা। মাইক্রোজোম বলা হয়, এর একটা অন্য নাম আছে মাইক্রোজোম। এই যে মাইক্রোজোমের শেষেও সোম আছে, এরও শেষে সোম আছে, বাট ওই যে গ্লাইকোসিজমের শেষেও সোম আছে। তো গ্লাইকোসিজম আর পার অক্সিজম তোমরা গুলাবা না, এটা তোমাদেরকে মাথায় রাখি যে আমার কি হতো, আমার পার অক্সিজম আর গ্লাইকোসিজম গুলাই যেত। তো তোমরা এটা গুলাবা না, তোমাদের মাথার ভিতরে এই জিনিসটা ইনপুট দিয়ে রাখো যে পার অক্সিজম আর গ্লাইকোসিজম হলো গুলাই যায়, তাইলে কিন্তু তোমরা পড়ার টাইমে একটু সতর্ক হয়ে যাবে। যেমন গ্লাইকোজোম পারক্সিজম গুলাবে না, তো এর একটা সুন্দর নাম আছে মাইক্রোজোম, মাইক্রোজোম এর একটা নাম আছে মাইক্রোজোম। গেল, এখন আমরা কাজে আসি যে এই পার অক্সিজমের কাজ কি। তো পার অক্সিজমের কাজ কি, পার অক্সিজমের মেইন কাজ, পার অক্সিজমে ধরো কিছু এনজাইম পাওয়া যায়, পার অক্সিজমের ভিতরে তুমি কিছু এনজাইম পাবা। এর মধ্যে প্রধান যে এনজাইমটা পাওয়া যায়, প্রধান এনজাইমটার নাম হলো তোমার ক্যাটালেস। তুমি এই পার অক্সিজমের মধ্যে মেইনলি একটা এনজাইম পাবা, সেটা কি, সেটা হলো ক্যাটালেস। এটা হলো পার অক্সিজমের মেইন এনজাইম। পার অক্সিজমের মেইন এনজাইম কি, পার অক্সিজমের মেইন এনজাইম হলো তোমার এই ক্যাটালেস, এটা হলো পার অক্সিজমের মেইন এনজাইম। এখন এই ক্যাটালেসের কাজ কি, ক্যাটালেস এনজাইমের কাজ কি, ক্যাটালেস কাজ হলো একটা রাসায়নিক পদার্থ আছে H2O2, এটাকে হাইড্রোজেন পার অক্সাইড বলা হয়। তো তোমরা কেমিস্ট্রিতে এটা পাইতে পারো, আবার ধরো অনেকে কেমিস্ট্রি অত বেশি পড়ো না, এই জন্য নাও পাইতে পারো। তো মাথায় রাখবে H2O2 এটা হলো হাইড্রোজেন পার অক্সাইড। H2O2 কি, এটা হলো তোমার হাইড্রোজেন পার অক্সাইড। তো এটা কি, এটা হলো ওয়ান কাইন্ড অফ বিষ, এটা হলো আমাদের বডির জন্য বিষ, অর্থাৎ এটা যদি আমাদের বডিতে এর পরিমাণ বেড়ে যায় তাহলে আমরা মারা যাবো। এটা হলো বিষ তুলে এই H2O2। তো এই H2O2 কি হয়, এটা হলো আমাদের বডিতে তোমার, এটা হলো আমাদের বডিতে তৈরি হয়, মানে কোনো বিক্রিয়া বা কোনো প্রক্রিয়ার মাধ্যমে এই H2O2 আমাদের বডিতে তৈরি হয়। কিন্তু এটা যদি আমাদের বডিতে বেশি পরিমাণে থেকে যায় তাহলে আমরা মারা যাবো। তো তখন পার অক্সিজেন নিজের কাজটা করে কি করে, সে তার ক্যাটালেস এনজাইমটা এই H2O2 এর সাথে যোগ করে দেয়। তো এই H2O2 এর সাথে আমার কি হলো, এর ক্যাটালেস এনজাইমটা লাগাই দেয়, লাগাই দিলে কি হয়, দুইটা প্রোডাক্ট তৈরি হয়। এটা হলো তোমার H2O অর্থাৎ পানি, আরটা হলো O2 অক্সিজেন। এখন অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, তার মানে কি এটা একটা ভালো জিনিস। আর H2O পানি, পানিও কি, আমরা পানি খাই, পানি আমাদের জীবন, পানিও ভালো জিনিস। তাহলে কি করতেছে এই ক্যাটালেস এনজাইমটা, এই H2O2 যেটা একটা বিষ ছিল, ওই বিষটাকে কি বলতেছে, আমাদের জীবন বানাইতেছে, আমাদের জীবনে বেঁচে থাকার জন্য দুইটা ইম্পর্টেন্ট জিনিস পানি আর অক্সিজেন তৈরি করে দিচ্ছে। পানি আর অক্সিজেন তৈরি করে দিচ্ছে, তৈরি করে আমাদেরকে বাঁচাচ্ছে। তার মানে কি, এই পার অক্সিজেনের মধ্যে কিছু এনজাইম পাওয়া যায়, এর মধ্যে প্রধান এনজাইম ক্যাটালিস। ক্যাটালিসের কাজ কি, আমাদের বডিতে একটা জিনিস, একটা রাসায়নিক পদার্থ তৈরি হয়, এটা হলো H2O2। তো এটার পরিমাণ যদি আমাদের বডিতে বেশি হয়ে যায় তাহলে আমরা মারা যাবো। তো এর পার অক্সিজেনের যে ক্যাটালিস এনজাইম সেই H2O2 এর সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে এই বিষকে কি করে আমাদের জীবন বানাবে, আমাদের জীবন বলতে পানি আর অক্সিজেন বানায়। এটা হলো এর মেইন কাজ। এছাড়াও এই আরো টুকটাক কিছু কাজ করে, টুকটাক কাজ কি, যে বললাম এই ওইখানে কি করছে, ওই যে এই পার অক্সিজেন ওই বিক্রিয়ায় কি করছে, ওই বিক্রিয়ায় অক্সিজেন হলো, ও বিক্রিয়ায় কি করছে, ওই যে বিক্রিয়ায় তোমার H2O2 থেকে কিন্তু অক্সিজেন তৈরি করছে। অক্সিজেন তৈরি করে কি করে, সে কি করে, কোষে তোমার অক্সিজেনের ঘনত্ব রক্ষা করে, কোষে অক্সিজেনের ঘনত্ব রক্ষা করে। তো এখানে তো আরেকটা পয়েন্ট আমি তোমাদেরকে দাগাই দিচ্ছি, যে কোষে অক্সিজেনের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, ওই নিয়ন্ত্রণ করে বা রক্ষা করে, কিভাবে নিয়ন্ত্রণ করে, যে অক্সিজেন তৈরি করে তো নিয়ন্ত্রণ করে। তো এই জিনিসটা তুমি যদি ওই জিনিসটা বোঝো, যে H2O2 ভেঙে H2O আর অক্সিজেন তৈরি হয়, তাহলে ওইটা বুঝলে কিন্তু এই পয়েন্টটা তোমার মুখস্থ করা লাগবে না। ওই পয়েন্ট দিয়ে কিন্তু তুমি এই পয়েন্টে চলে আসতে পারবে, যে কি সে H2O2 আর অক্সিজেন তৈরি করে বিষ ধ্বংস করে ফেলতেছে, তৈরি ধ্বংস করলো, তারপরে আমার কাছে কি আছে, আমার কাছে আর এখন H2O2 নেই, আমার কাছে H2O আর অক্সিজেন আছে। তো সেই অক্সিজেনটা দিয়ে তুমি আরেকটা পয়েন্ট মনে রাখবে, যে অক্সিজেন কি করে, কোষে অক্সিজেনের ঘনত্ব রক্ষা করে, অর্থাৎ যে নতুন অক্সিজেন তৈরি করে ঘনত্ব বাড়াই দিচ্ছে, কারণ আমাদের তো অনেক অক্সিজেন লাগে। তো ঘনত্বটা ঠিক রাখতেছে বা নিয়ন্ত্রণ করতেছে, যে অক্সিজেন যেহেতু তৈরি করতেছে। তো আরেকটা পয়েন্ট তোমাদেরকে মুখস্থ হয়ে গেল,
দেন আরেকটা পয়েন্ট তোমাদেরকে বলা আছে, তো এটা তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে যে ডিএনএ আরএনএ এর নাইট্রোজেন যে ক্ষার আছে, নাইট্রোজেন ক্ষার, নাইট্রোজেন ক্ষারের তোমার হলো ভাঙন, তাই তো বলছে নাইট্রোজেন ক্ষারের ভাঙতে, নাইট্রোজেন ক্ষার ভাঙতে আর হলো তৈরি করতে, তৈরি করতে এখানে পুনঃ উৎপাদন কথাটা বলা হয়েছে, অর্থাৎ পুনরায় তৈরি, এটা পুনঃ উৎপাদন মানে পুনরায় তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ তোমার ডিএনএ আর আরএনএ সম্পর্কে তোমাদেরকে মোটামুটি আমি বলছিলাম, তো ডিএনএ আরএনএ এগুলো মূলত তোমার মেইনলি তিনটা জিনিস নিয়ে গঠিত। একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকবে, তোমার হলো থাকবে তোমার হলো ফসফরিক অ্যাসিড থাকবে, আর হলো তোমার থাকবে তোমার হলো নাইট্রোজেন বেস থাকবে, কিছু 4টা নাইট্রোজেন বেস থাকবে, ডিএনএ তে 4টা থাকবে আর আরএনএ তে 4টা থাকবে, নাইট্রোজেন বেস থাকবে। তো এদের গঠনটা কেমনে হয়, ধরো একটা নাইট্রোজেন, ধরো অ্যাডেনিন আর গুয়ানিন, অ্যাডেনিন আর থাইমিন, এমনি থাকলো সাইটোসিন আর গুয়ানিন, এরকম হয়, এগুলো হলো তোমার নাইট্রোজেন বেস। তো এই যে এইগুলা নিজেদের মধ্যে এই যে বন্ধনটা তৈরি করছে, তো এই বন্ধনটা তোমার ভাঙ্গে ভাঙে, ধরো কখনো কখনো বন্ধনটা ভাঙা লাগে, তো এই ভাঙার কাজটাও তোমার পার অক্সিজম করে, আবার কখনো কখনো আবার বন্ধনটা ধরো ভেঙে দিচ্ছে, ভাঙার পরে আবার তৈরি করা লাগতেছে, এই কাজটাও তোমার পার অক্সিজম করে। তো এখানে তোমার হলো এখানে তোমার বন্ধন করাটা উল্লেখ করা নেই, বাট আসলে জিনিসটা ওইটাই বোঝাইছে যে তোমার ডিএনএ আরএনএ নাইট্রোজেন ক্ষারসমূহ ভাঙতে এবং পুনরুৎপাদনে সাহায্য করে, ডিএনএ আরএনএ নাইট্রোজেন ক্ষারসমূহ ভাঙতে এবং পুনরুৎপাদনে সাহায্য করে, পুনরুৎপাদনে সাহায্য করে হলো এই হলো পার অক্সিজম। পার অক্সিজম কি করে, ডিএনএ আরএনএ যে নাইট্রোজেন ক্ষারসমূহ আছে এগুলোকে ভাঙতে বা ভাঙতে এবং পুনরুৎপাদনে সাহায্য করে, অর্থাৎ বেস এই অ্যাডেনিনকে ভাঙবে না, এদের যে বন্ধন আছে ওটাকে ভাঙবে, এটা হলো বোঝার কথা। বাট বইতে বলা আছে, তোমরা জাস্ট মাথায় রাখবা ডিএনএ আরএনএ তে, ডিএনএ আরএনএ মাথায় আসলে মাথায় আসবে নাইট্রোজেন ক্ষারের মধ্যে আছে, এটা এখন আসবে না, পরে যখন ডিএনএ আরএনএ পড়ো তখন বুঝতে পারবে যে ডিএনএ আরএনএ মানে নাইট্রোজেন ক্ষার চলে আসবে। দেন ওইগুলাকে কি করা যায়, ওইগুলোকে হয় ভাঙা যায় নাই তৈরি করা যায়, তো ক্ষার না, তুমি যদি মাথায় রাখো যে ক্ষার ভাঙে না বন্ধন ভাঙে, তখন তোমার এই ভাঙা আর হলো উৎপাদনের কথাটা মাথায় আসবে। কারণ কি বন্ধন মূলত কি, আমরা এই যে বিক্রিয়া টিক্রিয়া জেনেই পড়বো, বন্ধন ভাঙতেছে ঘটতেছে ভাঙতেছে ঘটতেছে, তো বন্ধন ওয়ার্ডটা যদি তুমি বুঝে রাখো তাহলে তোমার মাথায় চলে আসবে যে নাইট্রোজেন ক্ষার ভাঙতে এবং পুনরুৎপাদনে সাহায্য করে, কে সাহায্য করে, পার অক্সিজেন। এই পয়েন্টটা আমাদের একটু মাথায় রাখা লাগবে যে ডিএনএ আরএনএ নাইট্রোজেন ক্ষারসমূহ ভাঙতে এবং পুনরুৎপাদনে পার অক্সিজেন সাহায্য করে। তো এই তিনটা পয়েন্ট আমাদের মাথায় রাখবে। তো আমরা যদি H2O2 ভাঙনের ওইটা জানি, তাহলে 2 নম্বর পয়েন্ট এমনি আমরা পেয়ে যাবো। আর 3 নম্বর পয়েন্টটা জাস্ট ডিএনএ আরএনএ নাইট্রোজেন ক্ষার মাথায় রাখবো। আর এখানে আমরা মেইনলি মাথায় রাখবো যে ক্ষারের বন্ধন ভেঙে যায়, বন্ধন ভাঙে আবার করে, ভাঙে গড়ে, দুইটা কাজই কে করে, পার অক্সিজেন করে। তো ভাঙা গড়া দিয়ে তোমাদের মতো করে এই পয়েন্টটা একটু মুখস্থ রাখো, এটার কোনো তেমন কোনো টেকনিক আমার জানা নেই, তোমরা নিজেদের মতো টেকনিক বানিয়ে নিতে পারো আর নিজের মতো করে জিনিসটা পয়েন্টটা একটু মুখস্থ রাখতে পারো। বাট এই দুইটা পয়েন্ট তুমি একটা H2O2 ওই অক্সিজেন পর্যন্ত গেলে এই পয়েন্টটা এমনি পেয়ে যাবে। তো এই হলো 3টা পয়েন্ট, তিনটা পার অক্সিজেনের কাজ তোমার জানা লাগবে, আর বেশি কিছু জানা লাগবে না। আর পার অক্সিজেন সম্পর্কে আরেকটা জিনিস জানা লাগবে, একটা ইনফরমেশন যে এটা অধিক পরিমাণে পাওয়া যায়, এটা মোটামুটি আমাদের সব কোষেই পাওয়া যায়, বাট অধিক পরিমাণে দুইটা কোষে পাওয়া যায়, এটাকে এটা হলো আমাদের কিডনিতে, আমাদের কিডনি আর লিভার। তো দুইটা তোমার ইংলিশ ওয়ার্ড ইউজ করছে, তো কিডনি ইংলিশে আমরা চিনি, বাংলায় তোমার বৃক্ক বলা হয়, তো বাংলাটা আমরা, আর লিভার মানে যকৃৎ, তো লিভারটা আমরা বাংলায়ও তেমন একটা চিনি না, ইংলিশেও তেমন একটা চিনি না, এটা মানে এটাকে আমরা কলিজা হিসেবে চিনি, তো আমাদের যে কলিজা সেই লিভার সে হলো যকৃৎ। তো আমি তোমাদেরকে বলছি যে আমাদের বডি কিছু ভাইটাল অর্গান আছে যাদের ইংলিশটাও আমাদেরকে জানা লাগবে, তো এই আমি এর ভিতরে কিডনি লিভার দুইটাই আছে, তো আগেই বলে দিছিলাম, তো তোমরা ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখো, তাহলে কি হবে, তোমার পরীক্ষায় ধরো অপশনে তোমার লিভার না দিয়ে যকৃৎ দিয়ে দিচ্ছে, তখন তো তুমি ধরা খেয়ে গেলে যে আমি লিভার মুখস্থ করে আইছিলাম, বাট এখানে তো যকৃৎ দিছে কিন্তু আমি তো যকৃৎ চিনি না, যকৃৎ লিভার না এরকম একটা কনফিউশনে পড়ে যাবা। এই জন্য মাথায় রাখবা যে কিডনির বাংলা বৃক্ক আর লিভারের বাংলা যকৃৎ, তো এই জিনিসটা তোমার অনেক জায়গায় কাজে লাগবে। তো এই জন্য আমি তোমাকে আগেই বলছি যে ভাইটাল অর্গানের বাংলা নামগুলো একটু মাথায় রাখতে। তোমরা যদি আমার বায়োলজি গ্রামার ভিডিওটা করো, ওইখানে কিন্তু আমি অনেক বাংলা টার্ম তোমাদেরকে শিখাইছি, তো ওইটা করলে তোমার এইগুলা কিন্তু ঝামেলা বাঁধবে না। তো এই হলো কথা, তোমার পার অক্সিজেনটা অধিক পরিমাণে তুমি পাবে দুইটা অঙ্গের কোষে এটা অধিক পরিমাণে, এটা হলো কিডনি আর লিভার, বৃক্ক আর যকৃৎ। এই হলো মোটামুটি, এ হলো আমার এই সম্পর্কে, হলো পার অক্সিজেন সম্পর্কে কথা। এখন আমরা আসি গ্লাই অক্সিজেন। তো আমাদের নেক্সট অঙ্গাণু কি, নেক্সট অঙ্গাণু হলো গ্লাই অক্সিজেন। তো গ্লাই অক্সিজেন সম্পর্কে কিন্তু অলরেডি তোমাদেরকে 2টা পয়েন্ট পার অক্সিজেন দিয়ে পড়াই ফেলছি। যেহেতু লাস্টে অক্সিজেন আছে, অক্সিজেন সম্পর্কে দুইটা জিনিস, অক্সিজেন সৃষ্টি হয় কোথা থেকে, অক্সিজেন হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হয় গেল। আরেকটা কি, আরেকটা কথা হলো অক্সিজমের আবরণী কত থাকে, এক স্তরে আবরণ থাকে, অর্থাৎ যাদের শেষে সোম থাকে তাদেরই এক স্তরে আবরণ থাকে, এক্সেপশন হলো রাইবোজোম। তো অক্সিজমের শেষে সোম আছে, তার মানে কি এর এক স্তরে আবরণ। তো দুইটা জিনিস পড়া যাচ্ছে, তো এখানে শুধুমাত্র এন্ডোপ্লাজমিক জালিকা আছে, বাট স্পেসিফিকলি জিনিসটা হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে আমি তোমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিখলেও জিনিসটা ভুল হবে না।
আমি আরো স্পেসিফিকলি তোমাদেরকে শিখাইছি। তো তোমরা জিনিসটা মাথায় রাখবে, দুইটা পয়েন্ট শেষ। এক স্তরীয় আবরণ আর অবশ্যই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি, গ্লাইকোসিজমের দুইটা পয়েন্ট শেষ। তো গ্লাইকোসিজমের সবচেয়ে মানে ঝামেলা বাঁধানো একটা জিনিস এখানে দিয়ে আছে যে কোথায় কোথায় গ্লাইকোসিজম পাওয়া যায়। এখন তোমাদের প্রথমে একটা জিনিস মাথায় রাখবে, যখনই তোমাদের মানে মাথায় মানে পড়া লাগবে যে গ্লাইকোসিজম কোথায় পাওয়া যায়, এটা মাথায় রাখার আগেই আমাদের আরেকটা জিনিস মাথায় মানে রাখা লাগবে যে এই যে বইতে তোমার বলা আছে যে এইখানে এইখানে এখানে গ্লাইকোসিজম পাওয়া যায়, তো এই লাইনটা পুরো একটা আজাইরা লাইন। এই জিনিসটা মাথায় রাখবে, জিনিসটা একটা ফালতু লাইন, আজাইরা লাইন। এই কথাটা তোমরা মাথায় রাখবে। কেন মাথায় রাখবে আমি তোমাদেরকে বলতেছি যে কেন মাথায় রাখবে। প্রথমে বলি যে কাহিনীটা কি ঘটে। কাহিনীটা ঘটে হলো, তুমি যে সেন্ট্রিওল, চারটা জায়গায় সেন্ট্রিওল পাওয়া যায় না, এখানেও চারটা জিনিস বলা আছে, এই চারটা জায়গায় তোমার কি গ্লাইকোসিজম পাওয়া যায়। তো আমার ক্ষেত্রে কি হতো, আমি গুলাই ফেলতাম যে ওই সেন্ট্রিওলের চারটা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট গ্লাইকোসিজমে ঢুকে যেত, গ্লাইকোসিজমের পয়েন্ট হলো সেন্ট্রিওলে ঢুকে যেত, এরকম ভাবে ঢুকে যেত। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে এই দুইটার পয়েন্ট গুলো একটু পাশাপাশি রেখে পড়তে। তো গ্লাইকোসিজম পড়ার টেকনিকে আমি কোন টেকনিকে গ্লাইকোসিজম পড়াইতাম তোমাদেরকে বলি। মানে লাইনটা কেন আজায় না এটা তোমাদেরকে আগে বোঝায়। তো তোমার সুন্দর মতো ওরা প্রথমে বলে দিছে যে ছত্রাকে তুমি গ্লাইকোসিজম পাবা। ভালো কথা, ছত্রাকে তুমি গ্লাইকোসিজম পাবা। ছত্রাক, তাই না? ছত্রাক বলতে আমরা কি জানি, আমি তোমাদেরকে আগেই বলছি যে ইস্ট। ইস্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ ছত্রাক। ইজ কিন্তু ওয়ান কাইন্ড অফ ছত্রাক, বাট এককোষী ছত্রাক, অর্থাৎ মেইনলি তো ছত্রাক, তাই না? এবং ছত্রাক তোমার এককোষী হইতে পারে, বহুকোষী ছত্রাক হইতে পারে। তোমার ম্যাক্সিমাম ছত্রাক কি বহুকোষী, কিছু ছত্রাক আছে যারা হলো এককোষী। তো এদেরকে একটা কমন নাম দিচ্ছে যেটা হলো ইস্ট। এখন কথা হলো, তারা যে ছত্রাক কথাটা বলছে, তাহলে তো ছত্রাক মানে তো ইস্ট, তাহলে মানে ছত্রাক দ্বারা ইস্ট বুঝায় না, তাহলে আলাদাভাবে কি ইস্ট লিখার কোনো দরকার আছে? বাট তারা লিখে দিছে। দেন কি বলা আছে তারপরে দেখো, একটা পয়েন্টের কথা বলা আছে, পয়েন্টটার নাম হলো তোমার নিউরোস্পোরা। নিউরোস্পোরা, এখানে একটা ই দিয়ে আছে, যাই হোক ইংলিশে তোমার সুন্দর মতো একটা নাম লিখে আছে, নিউরোস্পোরা। নিউরোস্পোরা, এখন কথা হলো যে নিউরোস্পোরা না, এটাও একটা বহুকোষী মানে বহুকোষী ছত্রাক। নিউরোস্পোরা কি, নিউরোস্পোরা হলো একটা বহুকোষী ছত্রাক। তো এটা কিভাবে জানবে, এটা তোমরা যখন শৈবাল ছত্রাক অধ্যায় পড়বা, শৈবাল ছত্রাক অধ্যায়তে এই নিউরোস্পোরাকে তুমি পাবা। নিউরোস্পোরা কি, নিউরোস্পোরা একটা বহুকোষী ছত্রাক। এখন কথা হলো ভাইয়া তুমি এখানে ছত্রাক লিখছো, ঠিক আছে, ছত্রাক গ্লাইকোসিজমে ছত্রাকে গ্লাইকোসিজম পাওয়া যায়। এখন কথা হলো ইস্ট তো একটা ছত্রাক, নিউরোস্পোরা একটা ছত্রাক, তো কমনলি তো তুমি অলরেডি ছত্রাক বলে দিছো, তাহলে আবার এত কাহিনী করার কোনো দরকার আছে? তুমি দুইটা জিনিস বুঝাই দিছো, ছত্রাক মানে তো ইস্ট, ছত্রাক মানে তো নিউরোস্পোরা। তাহলে এখন দুনিয়ার যত ছত্রাক আছে সবার নাম আমি এখানে লিখতে থাকবো? তাই তো না। এরকম যদি হইতো যে ইস্টে পাওয়া যায় না, ছত্রাকে পাওয়া যায়, তাহলে জিনিসটা ঠিক ছিল। ছত্রাকেও পাওয়া যাচ্ছে, ইস্টে পাওয়া যাচ্ছে, নিউরোস্পোরাতেও পাওয়া যাচ্ছে, সবই ছত্রাক। এই জন্য আমি তোমাদেরকে বলছি যে এই যে এই লাইনটা একদম পুরো একটা আজাইরা লাইন। তো তোমরা আমিও এমনি মাথায় রাখছি লাইনটা আজাইরা কেন আজাইরা, কারণ কি তারা ছত্রাক বলে আবার দুইটা ছত্রাকের নাম নতুন করে লিখে দিছে। এই জিনিসটা মাথায় রেখে তখন আমি সতর্ক হয়ে যেতাম যে এরকম কোনো কাজ তো সেন্ট্রিওলে নেই। তখন আমি আস্তে আস্তে তোমার জিনিসটা মিলাইতে থাকতাম। তো তোমার এইভাবে তোমরা পড়তে পারো যে লাইনটা আজাইরা কেন কি, ছত্রাক লিখে আবার কয়টা ছত্রাকের নাম দিয়ে দিচ্ছে, কি ইস্ট আর হলো নিউরোস্পোরা। তারপরে কি আমরা এতদিন পাইছি এটা কোথায় পাওয়া যায়, প্রাণী কোষে, উদ্ভিদ কোষে, এইসব জায়গায় পাওয়া যায়, তাই না? কোষ হিসেবে পরিচিত তোমার আবৃতবীজী উদ্ভিদে পাওয়া যায়, তোমার হলো শৈবালে পাওয়া যায়, ছত্রাকে। এখানে আবার কি বলা আছে 4 নম্বরে, তোমার তৈল বীজের কথা বলা আছে। তৈল বীজে পাওয়া যায়, তো এটা তো একটা বীজ, এটা তো কোনো কোষ না, বীজের কথা বলা আছে, তো বীজে পাওয়া যায়। তো এইভাবে তোমরা বলতে পারবে যে এটা একটা আজাইর লাইন, কারণ এখানে বীজের কথা বলেছে যেটা কোনো জায়গায় থাকে না। এখানে ছত্রাক বলছে, ঠিক আছে, এখন ছত্রাক দিয়ে দুইটা ছত্রাকের নাম বলছে যেটা পুরো আজাইরা। এমনি তুমি এই চারটা জিনিস মনে রাখতে পারো। আর সাথে তোমরা কি করবা, ইসের সেন্টিওলের যে চারটা আছে, সেন্টিওলের চারটা কি কি, সেন্টিওলের চারটা হলো তোমার আবৃতবীজী, আবৃতবীজী, আদিকোষ তোমার ডায়াটম হলো ওয়ান কাইন্ড অফ শৈবাল। আর ইস্ট হলো কি, ইস্ট হলো ওয়ান কাইন্ড অফ ছত্রাক। তো এই জিনিসগুলো তোমরা এই চারটাতে সেন্টিওল থাকে না, আর এই চারটাতে গ্লাইকোসিজম থাকে। তো চারটে, এই দুইটা পয়েন্ট তোমরা ধরো, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট তোমরা একসাথে বলবা। দুইটা পয়েন্ট একসাথে বলে কি হলো, প্রথমত গুলাবে না, তোমরা সতর্ক হয়ে যাবা। কারণ কি এই তিনটা জিনিস পুরোপুরি অমিল, শুধুমাত্র এই ইস্টের মিলটা আছে, এর ভিতরে ইস্ট আছে, ওর ভিতরে ইস্ট আছে, কিন্তু এটা আজায় না। কারণ ছত্রাক বলে ইস্ট নিউরোস্পোরা দিয়ে দিচ্ছে, যারাও ছত্রাক। তারপরে কি তৈল বীজ দিয়েছে, কোনো কোষের কথা বলেনি, বীজ ঢুকাই দিছে। এই জন্য আর এটা কোনো আজাইরা না, এটা আবৃত বীজ উদ্ভিদ। উদ্ভিদের মধ্যে কি আবৃত বীজ উদ্ভিদে থাকে না, কারণ উদ্ভিদ কোষে থাকে না। তারপরে হলো শৈবালের মধ্যে ডায়াটমে থাকে না, তোমার ছত্রাকের মধ্যে ইস্টে থাকে না, আর হলো আদি কোষে থাকে না, কারণ আদি কোষে কোনো অঙ্গাণু থাকে না। এরকম ভাবে এই দুইটা জিনিস তোমরা একটু মিলাই মিলাই পড়ে নিবা, যে ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা, তৈলবীজ, এগুলাতে গ্লাইকোসিজম থাকে। আবৃত বীজি, ইস্ট, ডায়াটম, আদি কোষ, এগুলাতে সেন্টিওল থাকে না। তো এই দুইটা তোমরা পাশাপাশি পড়ে নিবা। আজাইরা জিনিসটা শিখাই দিলাম তোমাদেরকে, আর মোটামুটি আরো দুইটা পয়েন্ট বলছে। এখন আমরা কাজে চলে আসি। তো গ্লাইকোসিজমের যে কাজ আছে, তো কাজটা আমি অলরেডি তোমাদেরকে একটা কাজ পড়াইছি।
এরা কি করে, এরা হলো তোমার লিপিড বিপাক। লিপিড বা স্নেহ তোমরা যে হিসাবেই চিনো একটা মনে রাখো, লিপিড বা স্নেহ, এদের বিপাকটা কি করে, এই বিপাকটা তোমার নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে কি আমার গ্লাইকোজেন। এটা কিন্তু তোমাদেরকে আগেই পড়েছে, কোন প্রেক্ষিতে পড়েছে, যে এই বিপাকটা, এই বিপাকে তোমার সাহায্য করে কে মাইটোকন্ড্রিয়া। আর এই বিপাকটা করে কে, করে হলো তোমার রাইবোসোম। করে হলো রাইবোসোম। তো এই তিনটা একসাথে পড়াইছে, তার মানে এটা তোমাদের অলরেডি এই পয়েন্টটা পড়ানো হয়ে গেছে। গ্লাইকোজেনের একটা পয়েন্ট কমপ্লিট, যে লিপিড বিপাক নিয়ন্ত্রণ করে কে, নিয়ন্ত্রণ করে গ্লাইকোজেন। তো এখানে বিপাক ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা নিয়ন্ত্রণ, সাহায্য করে, এই ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট। আর তোমার ওইখানেই গোলাবে, লিপিড বিভাগ মনে আছে, কিন্তু কোনটা কি এটা গোলাবে। তো এটা তোমাদেরকে একসাথে এইগুলা স্পেসিফিকলি পড়তে হবে, একটা নিয়ন্ত্রণ, একটা সাহায্য, একটা করে, এভাবে তোমরা পড়ে দিবা। তো একটা পয়েন্ট আমাদের অলরেডি শেষ। এখন তোমাদেরকে আরেকটা মিলানো কথা বলি, চক্র। চক্র, এখন চক্র কি, আমরা মাইটোকন্ড্রিয়াতে কিছু চক্র বুঝলাম, কি কি, ক্রেব চক্র, ক্রেব চক্র, তোমার তারপরে কি ফ্যাটি অ্যাসিড চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, এরকম দুইটা চক্র বুঝছিলাম, তাই না? এরকম দুইটার সাথে কিছু ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, অক্সিডেটিভ ফসফোরিলেশন বা চক্র হিসেবে দুইটা জিনিস বুঝছিলাম, ক্রেব চক্র আর ফ্যাটি অ্যাসিড চক্র। এই দুইটা চক্র কোথায় হয়, এই দুইটা চক্র আমার মাইটোকন্ড্রিয়াতে হয়। দেন দুইটা চক্র বুঝে C3 আর C4 চক্র, এই দুইটা চক্র কোথায় হয়, এই দুইটা চক্র তোমার প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টে হয়, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট যে কোনো একটা, মানে সেমই তো জিনিস। তো প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট যে কোনো একটা, তো এটা কোথায়, এখানে হয়। আরেকটা চক্র আছে তোমার গ্লাই অক্সালেট চক্র, গ্লাই অক্সালেট চক্র, গ্লাই অক্সালেট চক্র। তো এই চক্রটা কোথায়, এই চক্রটা তোমার গ্লাই অক্সিজেন। তো জিনিসটা কিন্তু অতটাও না কমপ্লেক্স না, কারণ গ্লাই আছে। তো যেহেতু গ্লাই আছে, তো গ্লাই তো আর মাইটোকন্ড্রিয়াতে হবে না, গ্লাই তো আর প্লাস্টিড হবে, গ্লাই কোনো গ্লাই অক্সিজমে হবে। তো তুমি চক্র দিয়ে কিন্তু এই তিনটা পয়েন্ট মাথায় রাখতে পারো, যে ক্রেব চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র কোথায় হয়, মাইটোকন্ড্রিয়াতে হয়। C3 চক্র, C4 চক্র কোথায় হয়, এগুলো হলো তোমার ক্লোরোপ্লাস্টে হয়। তারপরে কি গ্লাই অক্সালেট চক্র, গ্লাই অক্সিজম, গ্লাই অক্সালেট, গ্লাই অক্সিজম। তাহলে গ্লাই অক্সালেট চক্র কোথায়, এটা হলো কি, এটা হলো তোমার ইসে হয়, এই গ্লাইকোজাইলের চক্রটা কোথায়, গ্লাইঅক্সিজমে। গ্লাইকোজাইলের চক্রটা কিসে হয়, গ্লাইঅক্সিজমে। তো ক্রেব চক্রের মাধ্যমে কিন্তু তোমার মূলত শক্তি উৎপাদন করা হয়, শক্তি উৎপাদন করা হয়। দেন হলো তোমার এই গ্লাইঅক্সিজেনের চক্রের মাধ্যমে শক্তি উৎপাদন করে। অর্থাৎ এই চক্রটা, এই যে এখানে দুইটা চক্র আছে, মাইটোকন্ড্রিয়ার চক্র, তার মাধ্যমে শক্তি উৎপাদন করা হয়, গ্লাইঅক্সিজেনের চক্র, এটার মাধ্যমে শক্তি উৎপাদন করে। আর এই C3 আর C4 চক্রের মাধ্যমে মূলত খাদ্য তৈরি করা হয়, খাদ্য তৈরি করা হয়। তো এই জিনিসটা অত ইম্পর্টেন্ট না, মানে তুমি মনে রাখতে পারো যে শক্তি উৎপন্ন করে, শক্তি, যে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, তার মানে মাইটোকন্ড্রিয়ার চক্র কি করবে, শক্তি উৎপাদন করবে। আর তারপরে কি, তারপরে হলো কি করে, ক্লোরোপ্লাস্ট কি করে, ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে, মেইনলি কিন্তু ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে, তার মানে তার চক্র কি করবে, খাদ্য তৈরি করবে। আর গ্লাইঅক্সিজম কি করে এটা আমরা জানি না, তো গ্লাইঅক্সিজম কি করে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে ওর চক্রগুলাও খাদ্য তৈরি করে, ওর চক্রটা কি, গ্লাইডে গ্লাইঅক্সাইড, তো এইভাবে আমরা কিন্তু এই চক্রগুলো একসাথে করে মনে রাখতে পারি, যে ফ্যাটি অ্যাসিড চক্র, ক্রেব চক্র, মাইটোকন্ড্রিয়া, C3 C4 চক্র, ক্লোরোপ্লাস্ট, আর গ্লাইঅক্সাইলের চক্র, গ্লাইঅক্সিজম। এইভাবে কিন্তু আমরা আরো একটা পয়েন্ট শিখে গেলাম। তাহলে গ্লাইঅক্সিজমের কিন্তু দুইটা পয়েন্ট অলরেডি আমাদের চক্র দিয়ে কভার হয়ে গেল। তো এর সাথে আর কিন্তু দুইটা অঙ্গাণুর হয়ে গেল, পয়েন্ট আমরা শিখে গেলাম। এই হলো দুইটা মেইন জিনিস আমরা শিখলাম। আরেকটা কি, আরেকটা জিনিস তোমাদেরকে একটু মনে রাখা লাগবে, যে অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে, অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে, এটা আসলে কোনো মিলানো পড়া নয়, অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে, অ্যাসিডের বিপাক ঘটে। এটা তুমি অন্য কোনো জায়গায় এটা কিছু মিল ঘটাইতে পারবে না, এখন সবকিছু তো আর মিলাই পড়া যায় না, এটা একটু মুখস্থ করা লাগবে, যে অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে হলো গ্লাইঅক্সিজমে, অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে কোথায়, গ্লাইঅক্সিজমে, অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে কোথায়, গ্লাইঅক্সিজমে, অ্যামিনো অ্যাসিডের বিপাক ঘটে কোথায়, গ্লাইঅক্সিজমে। এই হলো কথা, এইভাবে কয়েকবার পড়লে দেখবে যে এই একটা পয়েন্ট তোমার পড়া হয়ে গেছে। দেন আমাদের শেষ, গ্লাইঅক্সিজম শেষ, মোটামুটি গ্লাইঅক্সিজম তোমাদেরকে কভার করা হয়ে গেছে। এখন আমরা কোষ গহরে আসি, কোষ গহর। তো এই হলো আমাদের আজকের লাস্ট অঙ্গাণু, কোষ গহর। ছোট ছোট অঙ্গাণুগুলো আমরা সবই আজকে কমপ্লিট করে ফেলতেছি। তো কোষ গহরকে তোমার ইংলিশে সেল ওয়াল বলা হয়, সেল ওয়াল, সরি সেল ওয়াল না, সেল ভ্যাকুল বলা হয়, সরি সেল ভ্যাকুল বলা হয়। তো এটা কিন্তু অতটাও না, তোমরা, আমি তোমাদেরকে পড়াইছিলাম যে বেসিক অর্থ হলো ছোট ঘর, আর ভ্যাকুল অর্থ হলো বড় ঘর। বেসিক অর্থ হলো ছোট ঘর, আর ভ্যাকুল অর্থ হলো বড় ঘর। এখানে যেহেতু বলছে কোষের ঘর, অবশ্যই কোষের ঘর কোনোদিন ছোট হবে না, কোষের ঘর অবশ্যই বড় হবে, এজন্য ইংলিশটা হলো সেল ভ্যাকুল। তো ইংলিশটা একটু মাথায় রাখবা, অনেক সময় তোমার ওই ভ্যাকুল মানে সেল ভ্যাকুল আসতে পারে কোষ ঘরের জায়গায়, তো ইংলিশটা একটু মাথায় রাখা লাগবে, যে কোষ ঘরকে ইংলিশে হলো সেল ভ্যাকুল বলা হয়। এখন কোষ ঘর সম্পর্কে আমাদের কি কি জানা লাগবে, আমি তোমাদেরকে যখন সাইটোপ্লাজম পড়াইছিলাম তখনই তোমাদেরকে কিছু কিছু জিনিস পড়াই ফেলছিলাম। যেমন কোষ ঘরের যে আবরণটা থাকে, কোষ ঘরে তো অবশ্যই একটা আবরণ থাকবে, এর আবরণটার নাম কি, এর আবরণটার নাম হলো তোমার টনোপ্লাস্ট, টনোপ্লাস্ট। তাহলে কোষ ঘরের আবরণের নাম কি, টনোপ্লাস্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে মনে রাখা লাগবে, যে কোষ ঘরের আবরণ কি, টনোপ্লাস্ট। আর কোষ ঘর জিনিসটাকে, এটা তোমাদেরকে বারবার বলছি, যে ধরো একটা পলিথিনের ভিতরে পানি নিয়ে পলিথিনের মাথায় হলো গিট্টি লাগাই দিছো, জিনিসটা যেরকম লাগবে কোষ ঘরও কোষের মধ্যে ওরকম একটা জিনিস, ধরো একটা আবরণ দিছো, কোষের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, একটু গর্ত টাইপের, তার ভিতরে তোমার বিভিন্ন
তরল পদার্থ, বজ্র পদার্থ এগুলো ঢুকাই দিলা, ওই পলিথিনের ওরকমই লাগবে। তো ওইটাই মূলত তোমার কোষঘর। মানে বাস্তব জীবনে যদি তুমি ফিল করতে চাও তাহলে ওই পলিথিনের ওই জিনিসটা দেখে ফিল করবা যে ওটাই মূলত কোষঘরের সাথে একটু মিল আছে। তো কোষঘরের যে আবরণ আছে এটাকে টনোপ্লাস্ট বলে, এটা আমাদেরকে মনে রাখা লাগবে। আর এই আবরণটা কি, এই আবরণটা হলে এক স্তরী, এক স্তরী। তাহলে কোষঘরের আবরণ এক স্তরী, টোনোপ্লাস্ট এক স্তরী, দুইটাই কিন্তু একই জিনিস। অর্থাৎ কোষঘরের যে আবরণ ওটা এক স্তরে, এখন কোষঘরের আবরণের নাম টোনোপ্লাস্ট, তাহলে মানে টোনোপ্লাস্ট এক স্তরে। এখন মাথায় রাখতে আমি তোমাদেরকে বলছিলাম যে এক স্তরে আবরণী লিখে দিছিলাম, গ্লাইকোজোম, পারঅক্সিজোম, লাইসোজোম, কোষঘর, কোষঘরও লিখে দিছিলাম। তো এখান থেকেও তোমরা জেনে গেছো, বা এখানে আবার নতুন করে বললাম যে এক স্তরীয় আবরণ এই কোষঘরে পাওয়া যায়। কোষঘরের আবরণের নাম কি, টোনোপ্লাস্ট। এই হলো দুইটা ইনফরমেশন কোষঘর সম্পর্কে। এখন কোষঘরের ভিতরে আমি তোমাদেরকে বলছি একটা পলিথিন গিট্টি মেরে দিছে এখানে, কারণ ভিতরে তুমি কি দিছো, পানি ঢুকাই দিছো। তো এই কোষঘরের মধ্যে এরকম পানি আছে, অর্থাৎ তরল পদার্থ। তুমি কোষঘরের ভিতরে ম্যাক্সিমাম কি থাকবে, ঘরটা আসলে ফাঁকা থাকবে না, ওর ভিতরে তরল পদার্থ থাকবে। তো এর মধ্যে যে তরল পদার্থটা আছে, তরল পদার্থের একটা সুন্দর নাম আছে, এটাকে তোমার কি বলে, এটাকে তোমার কোষ রস বলা হয়। এই কোষ রস মূলত পানি না, এখানে পানির সাথে বিভিন্ন জৈব পদার্থ থাকে, অজৈব পদার্থ থাকে, সব মিলে মূলত একটা তরল পদার্থ থাকে, যেটাকে তোমার কোষ রস বলা হয়। তাহলে এর আবরণকে কি বলে, কোষ ঘর। তাহলে দুইটা জিনিসটা গঠিত, তোমার কোষ রস আর কোষ রস একটা আবরণ দ্বারা আবৃত টনোপ্লাস্ট, অর্থাৎ টনোপ্লাস্ট প্লাস কোষ রস ইজ ইকুয়াল টু কোষ ঘর। এই হলো কথা। তো এর ভিতরে যে তরল পদার্থ থাকে ওই তরল পদার্থকে কি বলা হয়, তরল পদার্থকে তোমার কোষ রস বলা হয়। এই হলো দুইটা জিনিস, মানে মূলত এর গঠন, অর্থাৎ আবরণটা টনোপ্লাস্ট যেটা এক স্তরী, আর ভিতরে যে রস থাকে বা তরল পদার্থ থাকে ওটাকে কোষ রস বলা হয়। এখন কাজে চলে আসি, যে আমরা প্রথমে কোষ ঘরের কাজটা পড়বো। তো কাজে কি, কাজে আমাদের আগে তোমাদেরকে একটা জিনিস জানা লাগবে, যে কোষ ঘরের কাজ তোমাদেরকে অলরেডি আমি একটা কাজ পড়াই ফেলছি যখন সাইটোপ্লাজম পড়াইছিলাম, যে কি, কোষের পিএইচ রক্ষা করে। কোষের পিএইচ রক্ষা করে এই কোষ ঘর কি করে, কোষ ঘর হলো তোমার কোষের পিএইচ রক্ষা করে। কোষের পিএইচ রক্ষা করে কে, কোষের পিএইচ রক্ষা করে হলো কোষ ঘর। তো এটা আমি যখন সাইটোপ্লাজম পড়াইছিলাম তখন তোমাদেরকে কিভাবে পড়াইছিলাম, সাইটোপ্লাজমের একটা কাজ আছে। সাইটোপ্লাজম কাজ কি, সাইটোপ্লাজম হলো কোষের অম্লত্ব ও ক্ষারকত্ব রক্ষা করে। কোষের অম্লত্ব, অম্লত্ব ও ক্ষারকত্ব রক্ষা করে, ক্ষারকত্ব রক্ষা করে, রক্ষা করে। এখন কথা হলো কি, কথা হলো এই যে তোমাদের ভিতরে একটা দেখতে পাবে, ধরো তুমি কোষ রসে এই পয়েন্টটা পড়ো নাই, বা ধরো এই পয়েন্টটা বসতো, এই পয়েন্টটা যে কোনো একটা পয়েন্ট বসতো, যে কোনো একটা পড়ো নাই, বা দুইটাই বসতো, তখন কি হবে, তোমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে। কনফিউশনটা কি, মানে ধরো একটা পড়ছো, তো তুমি বলছো কি, তুমি বলছো হলো কোষ, কোষ ঘর কি করে, কোষের পিএইচ রক্ষা করে, আর এটা পড়ো নাই বা এটা তোমার চোখে বাজে না। তখন কি হবে, তোমার পরীক্ষায় স্যার প্রশ্ন দিচ্ছে যে কোষের অম্লত্ব ও ক্ষারকত্ব রক্ষা করে কোন অঙ্গাণু, অপশনে কোষ ঘরও আছে আবার সাইটোপ্লাজমই আছে। এখন তোমার কথা হলো যে আমি বলছিলাম যে কোষের পিএইচ রক্ষা করে, একজন করে, এখন কে করে এটা আমার মনে পড়তেছে না, কারণ ও এত পড়ার ভিতরে ওই জিনিসটা আর মনে নেই। এখন কথা হলো আমার তোমার মনে হবে স্যার বোধহয় প্রশ্নটা ঘুরাই দিছে। অর্থাৎ পিএইচ তো আমরা সবাই বুঝি, যে পিএইচ মানে কি, অম্লত্ব ক্ষারকত্ব। পিএইচ দ্বারা তো অম্লত্ব ক্ষারকত্ব নির্ণয় করে। এখন স্যার তো মানে স্যারের মাথা কাটায় স্যার প্রশ্নটা একটু ঘুরাই দিছে, অর্থাৎ পিএইচ রক্ষা করে না যে স্যার অম্লত্ব ক্ষারকত্ব দিচ্ছে, কিন্তু একই জিনিস বুঝাইছে। তো আমি জিনিসটা পড়েছি কি, আমি পড়েছি যে পিএইচ রক্ষা করে হলো কোষ ঘর, তাই তুমি কি হচ্ছে অম্লত্ব ক্ষারকত্বর বেলায় সাইটোপ্লাজম কোষ ঘর বসায় দিছো। বাট অ্যাকচুয়াল অ্যান্সার কি হবে, অ্যাকচুয়াল অ্যান্সার কিন্তু সাইটোপ্লাজম হবে। তো এই জন্য তোমার এই দুইটা পয়েন্ট খেয়াল রাখা লাগবে। কারণ তোমার মনে হইতে পারে যে স্যার ঘুরাই দিয়েছে, কিন্তু স্যার ওই বই থেকে ডাইরেক্টলি প্রশ্ন করছে, বাট তুমি আরেকটা সম্পর্কে অবগত না, এই জিনিস হইতে পারে। বা দুইটাই বসছে বাট গুলাই দিয়েছে, একটা কোনটা পিএইচ কোনটা অম্লত্ব ক্ষারত্ব তুমি আলাদা ভাবে বসছো। প্রথমে এই অম্লত্ব ক্ষারকত্ব সাইটোপ্লাজমে পড়ে, তারপরে মাঝখানে এত অঙ্গাণু করে, তারপরে কোষ ঘরে এই পয়েন্টটা বসছো। এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে দুইটা পয়েন্ট তোমরা একসাথে পড়বে, যে কোষের পিএইচ রক্ষা করে কে, পিএইচ রক্ষা করে হলো, পিএইচ রক্ষা করে হলো কোষ ঘর, আর অম্লত্ব ক্ষারকত্ব রক্ষা করে কে, সাইটোপ্লাজম। অম্লত্ব ক্ষারকত্ব সাইটোপ্লাজম, পিএইচ কোষ ঘর, পিএইচ কোষ ঘর, অম্লত্ব ক্ষারকত্ব সাইটোপ্লাজম। এরকম ভাবে কয়েকবার পড়লেই মনে থেকে যাবে যদি একসাথে পড়ো। একসাথে পড়ার সবচেয়ে বড় সুবিধা হলো কোনো কনফিউশন তৈরি হয় না, কনফিউশনের জিনিসগুলো একসাথে পড়া লাগে, এক জিনিসগুলো আমি একসাথে করে দিচ্ছি যাতে তোমার ওই পরীক্ষার আরো কনফিউশন না তৈরি হয়। তুমি যদি একসাথে পড়ো তাহলে কনফিউশন জিনিসটা তোমার ভিতরে আসবে না। তো এইভাবে দেখো, তুমি যদি কি বলে সাইটোপ্লাজমে যদি অম্লত্ব ক্ষারকত্ব পড়ো, সাথে কিন্তু তোমার কোষ ঘরের এই পয়েন্টটা পড়া হয়ে গেছে। আবার যদি কোষ ঘরের এই পয়েন্টটার সাথে এটা পড়ো, তাহলে সাইটোপ্লাজমে একটা পয়েন্ট পড়া হয়ে গেছে। তো এইভাবে মিলাই কিন্তু তোমার একটার সাথে আরেকটা পয়েন্ট পড়া হয়ে যাবে। তো তুমি দেখো কোষ ঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা, ওই কাজটা কিন্তু তুমি সাইটোপ্লাজমের সাথে মিলাই পড়ে ফেলা দিবে। তাহলে আমার একটা কাজ শেষ, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা শেষ। এছাড়া আরো আরো একটা কাজের কথা বলা আছে কি, হলো বজ্র পদার্থ, বজ্র পদার্থ ধারণ করে। অর্থাৎ কোষের যেসব বজ্র পদার্থ আছে এইগুলো কোষ ঘর ধারণ করে, ধারণ করে পরে কোষ থেকে বাইরে বের করে দেয়। তো বজ্র পদার্থ ধারণ করে, তো এটা তোমার মুখস্থ করার কিছু না, এটা জাস্ট তুমি এক দুইবার পড়লে তোমার মাথায় চলে আসবে যে কোষ ঘরের দুইটা কাজ শিখলাম। এটা হলো কোষের পেজ রক্ষা করে, এটা হলো মেইন কাজ। আরেকটা কাজ কি, বজ্র পদার্থ ধারণ করে। কোষ ঘর কি করে, বজ্র পদার্থ ধারণ করে। কোষ ঘর কি করে, কোষের বজ্র পদার্থ ধারণ করে। তো এই কাজটা একটু জেনে নিলাম। তো এই হলো মূলত আমার এই ছোট অঙ্গাণুগুলো। তো আজকের ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো অঙ্গাণু কভার করছি, পাঁচটা অঙ্গাণু। তোমার হলো সেন্ট্রিওল, সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল, পারঅক্সিজম, গ্লাইকোসিজম আর হলো কোষ ঘর। এই চারটা অঙ্গ, এই পাঁচটা অঙ্গাণু কিন্তু আজকে আমরা একটা ক্লাসের মাধ্যমে কভার করে দিলাম।
তো এছাড়া আমার অঙ্গাণু প্রায় শেষ, শুধুমাত্র আর একটা অঙ্গাণু বাদ আছে নিউক্লিয়াস, তো ওইটা একটা ক্লাসের মাধ্যমে নেওয়া লাগবে। তো এছাড়া আমার মোটামুটি অঙ্গাণু সবই শেষ। তো এই হলো মূলত আমার অঙ্গাণু শেষ। নেক্সট ক্লাসে আমরা নিউক্লিয়াস নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।